আসসালামু আলাইকুম। সকলে আমার সালাম গ্রহণ করবেন। সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আসলে এখন যে আমাদের মানব সমাজ যেভাবে উন্নত হওয়ার প্রতিযোগিতায় নেমেছে, তার বাহ্যিক যে দৃশ্যপট, যেমন তার গাড়ি, বাড়ি, তার লাইফস্টাইল, এগুলা সমস্ত কিছুই এবং বিজ্ঞানকে আরও বেশি সম্মুখভাগ থেকে বোঝা, যে প্রচলন ব্যবস্থাপনায় থেকে বেরিয়ে নতুন কোনো কিছুতে প্রতিটা মানুষ তার অবস্থানকে চেঞ্জ করতে চাচ্ছে। এরই একটা যুদ্ধ এই পৃথিবীতে, এই ৮০০ কোটি মানবের ভিতরে বিদ্যমান। তবে আমাদের এই যে সমাজ, আমাদের যে বর্তমান প্রবলেম, এবং ভালো থাকা এবং মন্দ থাকার মাঝে যে অনুভূতিগুলা কাজ করতেছে, তার একটা দিকও আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, যেটাকে বলা যায় এক হিসাবে রেনেসাঁ। একটা যুগ থেকে আরেকটা যুগ ট্রান্সপ্লান্ট বা ট্রান্সফার হওয়ার মতো যে সময়কালটা যায়, সেটাই একটা রেনেসাঁ। বা এখন কেন ঘটতেছে এই রেনেসাঁর, সেইটা খুঁজবো আজকে। আর সবচেয়ে বেশি যেমন দেশের রাষ্ট্রীয় যে কাঠামো থাকে, তার পরিবর্তনের সাথে সাথে জনগণেরও পরিবর্তন বিকশিত হয়। ঠিক আছে? সামাজিক যে ব্যাপারটা থাকে। আপনি ভেবে দেখেন যে এই দেশে যখন কৃষি নির্ভর একটা দেশ ছিল, যে ৮৫% লোক কৃষি নির্ভর ছিল। এখন ওই পর্যায়ে তো নাই। এখন হয়তো কৃষি প্রধান হিসাবেও মানুষ খুব সম্ভবত ৩০-৩৫% আছে। বাকি সকলে অন্য পেশায় নিয়োজিত। তো রেনেসাঁ এমনিতেই হয়নি বা হচ্ছে না, কারণ এটা কালের বিবর্তনে হয়ে গেছে। অন্ধকার একটা ব্যাপারকে অ্যা আরেকটা যুগের সাথে চেঞ্জ করার পরিবর্তন সংকল্প নিচ্ছে প্রতিটা মানুষ। কেন? তার মানবের যে মনের আকাঙ্ক্ষা যেটা বলে যে ব্যবস্থাপনা, সেটাকে ট্রান্সপ্লান্ট করতে চাচ্ছে। এই চাওয়ার মাঝে সবচেয়ে বেশি আ ভূমিকা পালন করে সেগুলো রাজনীতিক নেতা বা রাজনীতিক দলগুলা। কিভাবে সেটার নিয়ে কথা বলব, যে আজ বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত এবং আ লাঙ্গল যেটা জাতীয় পার্টি, এদের কালক্রমে যে রাজনীতিক মেধা বা সামাজিক যে বিস্তার করছিল বা যে চিন্তাগুলা বীজ বপন করছিল, তার একটা প্রেক্ষাপট এখন চলতেছে, হ্যাঁ? তার একটা অন্তিম কাল চলতেছে। কী কারণে চলতেছে সেটা আমাদের বোঝা দরকার কিছু সময়। হয়তো আমাদের যুগান্তরে যেগুলা রাজনৈতিক দর্শন, কথা বলা, জীবন ব্যবস্থাপনার উন্নতির চিন্তাধারা, এগুলার মাঝে একটা সুন্দর আ দিক তখন বলা হইতো। যেটা হচ্ছে, যেমন আপনি আপনার গ্রামের দিকে তাকান। যখন দেখবেন আপনার গ্রামে আপনি আজ থেকে অ অনেকটা বছর, ধরেন ৩০-৪০ বছর আগের যে পৃথিবী ছিল, সেইখানে একটা ব্যাপার খেয়াল করবেন, বা ২ যুগ আগে যে ২৪-২৫ বছর আগের যেই ব্যাপারটা ঘটছিল, যে গ্রামের একজন খুবই বয়স্ক মানুষ বা গ্রামের মোড়ল যাকে বলে, বা যে বিচারক গ্রামকে সে ওন করে, তার অনেক সম্পত্তি থাকতো, তার অনেক ছেলেপেলে বা তার পাইক পেয়াদা অনেকই থাকতো। এর আগে কিন্তু আমাদের ইয়ের যুগ ছিল, কি বলে এটা? এই বাদশাদের যুগ। সেই বিষয়টা যাব না। আমাদের কিছুদিন আগের যে গল্প, আমার হয়তো দাদা, চাচা, তারা, আমার বাবা যারা এটা দেখে আসছে, খুব ভালোভাবে ওন করছে তারা এটা। তখন সে মুরুব্বি থাকতো, তার কাছে সকল মানুষ যাইত। ছোট্ট বিষয়, খাদ্যের বিষয়, সংস্কার বিষয়, একটা বিয়ে-শাদী গল্প বা পারিবারিক একটা অনুষ্ঠান, সবকিছু নিয়ে তার সাথে কথা বলা হতো। সেই বাদশা সেই ইয়ের সাথে, সেই
সমাজপতির সাথে যে, "আপনি আমার মেয়েটার বিয়ে হবে, আপনি কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন কিভাবে অনুষ্ঠানটা করব, আপনি না গেলে হবে না।" এই ধরনের একটা কালচার সৃষ্টি ছিল। তখন ওইখানে বেশিরভাগই চাষা বলতে চাষিরাই ছিলেন যারা চাষ করত, জমি বর্গা নিতেন, তাদের জীবন পরিচালনা করতেন। এই যে ব্যাপারগুলা ছিল, তখন ওই রাজ ওই ওই গ্রামের যে বিচারক বা যে ছিল সে চিন্তা করত যে তার সুবিধা মতো ওই মানুষটাকে সে ব্যবহার করত। হুম? সে তার ছেলেপেলে যাতে পড়াশোনা করে ভালো জায়গায় না যেতে পারে, তখন তার ছেলেপেলে বিলেতে পড়াইতো বা যেটা বর্তমান ইংল্যান্ড বলা হয়। তো বিভিন্ন ঢাকা ভার্সিটি বিভিন্ন এরিয়াতে পড়তো। তো চাষাদের ছেলেপেলে কি কখনো উন্নত হবে এরকম চিন্তাভাবনা ওই সময়ের কালক্রমে ওই গ্রামের দেখবেন আপনি আজ থেকে ২০-২৫ বছর বা ৩০ বছর আগের ছবিগুলা ৩০ বছর আগের ছবি যেটা ওই যে এই প্রত্যেকটাই ধরেন ইয়ের ছবিগুলা এই সামাজিক ছবি তো একটা সামাজিক প্রেক্ষাপট যুদ্ধের ব্যাপারগুলা দেখায় যে সমাজ কিভাবে অগ্রসর হয়, কোথায় যুদ্ধে কাকে হারায়, কার প্ল্যানে সমাজ চলে। এরকম একটা ব্যাপার ছিল যেমন আ উম সেটাকে রাজ্জাক ছিল, শাবানা ছিল, বিভিন্ন নায়ক-নায়িকা ছিল। তারা এই ছবিগুলা তৈরি করত। তখন ওইটা সমাজের উপর দেখেন একটা সময় ছিল বাদ দে। ভাত দে মানে ভাতের অভাব এতই ছিল যে ভাতের পেটের ক্ষুধায় একটা নারী তার যৌবন বা বিভিন্ন জিনিস বিলিয়ে দিত। ঠিক আছে? এটা একটা সামাজিক একটা অবক্ষয় ছিল। তখন ভাতের অভাব ছিল। মানুষ আসলে জানতো না তার খাবারকে নিশ্চয়তা যে ব্যাপারটা আছে যে আমার পরিবার খাবার খাবে যেটা নিশ্চয়তা দান করা বা তার তার অর্থকে যোগান দ্বারা মানে সে কারো কাছে কোনো ব্যক্তির কাছে কিন্তু সে কিন্তু চাইতো না যে কোনো ব্যক্তির কাছে কখনো সে ধলনা দেওয়া, তার অবস্থানকে নিয়ে নিম্ন অবস্থায় তাকে মানে হুজুর করা এরকম ছিল না। হুম? কিন্তু ওই সমাজটাই ঠিক ৩০ বছর আগে লেভেলটা মানুষে মাইনে নিছে বা তখন এটা করত। তারপরের অংশ যখন আসলো, ধরেন আমাদের যুগ বা আমার বাবার শেষের দিকে যে মানুষগুলা আছিল তখন পড়াশোনা করতো আমার বাবা বা আপনার বাবা যারা আছিল তখন কিছু লোক পড়াশোনার জন্য খুব চাপ দিল যে গাড়ি ঘোড়া চড়বে, পড়াশোনা করে যে গাড়ি চড়ে সে তার জীবনকে একটু স্মুথ করার জন্য, পরিবারকে সচ্ছল করার জন্য কারো কাছে বাৎসরিক অর্থনৈতিক ব্যাপার নিয়ে সে হইতো না, ধন্যতা হইতো না, তার জমি বর্গা দিতে হইতো না। তার এইগুলা ব্যাপারটা ওই সময় ঘটেছিল। কারণ তখন রাজনীতিতে যেই ব্যক্তিগুলা বসতো বা যাদেরকে মানতো তাদেরকে তারা মুকুট মনে করতো, ভয় পেত এবং সব দিক দিয়ে ধরেন ওই এলাকার একজন এমপি বা পার্শ্ববর্তী একটা এমপি তাদের বিশাল প্রভাব ছিল। এই প্রভাবটা তারা এমনভাবে দেখতো যে তাদের মানবিক দিকগুলা তারা দেখতো নাকি তারা খুবই মানে গার্জিয়ান সুলভ ছিল। এরকম একটা ছিল। তারা সেই ধরেন ৫২ আন্দোলন পর থেকে তারা হইছে। অনেকে মন্ত্রী এমপি হইছে। তারপর আবার ৭১ পরে যখন স্বাধীন হলো দেশ তখন কিছু লোক এই আমাদের দেশের যে স্টাইল ছিল তারা কিন্তু বেশিরভাগই ওই যে ইটা শিখছিল কাদের কাছে? ওই যে ইংল্যান্ডের যে বর্বরতা ছিল আমাদের সমাজে যে ইংল্যান্ডে যারা উপনিবেশিক করে রাখছিল আমাদের যে ইংরেজরা, তারা যেভাবে সমাজ পরিচালনা করতো বা তাদের দিয়ে কাজ করাইতো এরকম সেম এরকম ওই সময় বাংলার কিছু মানুষ যারা রাজার মতো ভাব নিত তাদের রাজত্ব যেমন জমিদার বলা হইতো, হ্যাঁ? এই জমিদারগুলা তার এলাকার গরিব চাষাদের উপরে একটু নির্মম নির্যাতন করতে। এগুলার ছবি কিন্তু অনেক হইছে। আপনি লাল শালুক দেখেন, তারপর বিভিন্ন ছবি আছে এগুলা যদি আপনি দেখেন তারপর মানে তারা কিভাবে ভোগ করতো। যেমন বৃদ্ধ বয়সেও একটা একদম ১৬-১৭ বছর ১৪ বছর একটা মেয়ে বিয়ে করতো। কি কারণে? কারণ হচ্ছে ওই যে তার কালচার ছিল, ওই কালচার, তার লেভেল, তার ব্যবহার এটা ছিল একটা সময় উপযোগী তার কার্যক্রম, তার ভোগবিলাস, তার চিন্তাধারা ছিল। তো এইখান থেকে কিন্তু ওই যে আপামর যে জনসাধারণ তারা সবসময় যুদ্ধ থেকে বাঁচতে চাইতো। মানে এইখান থেকে তারা বাঁচার জন্য নিজের জীবনকে আরেকটা লাইফে ট্রান্সফার করার জন্য চেষ্টা করে তার ছেলেকে কষ্ট করে জমি বিক্রি করে একটা সময় দেখবেন চাষার মানে গ্রামের ছবিগুলো এরকম ছিল, বাস্তবতা ছিল এরকম ফুটে উঠতো যে চাষার ছেলে তোমার ছেলে পড়ে শুনে কি করবে? তোমার অফিসার হইব কি লাভ? এটা হইব না, সম্ভব না। তো গরিব তুমি চাষ করো, তোমার ছেলেরে চাষায় নিয়ে আসো। এরকম একটা ব্যাপার ছিল। এটা দিয়া কন্টিনিউ একটা সময় যুগের পর যুগ গেছে, হ্যাঁ? বলতে ২, ৩, ৪ টা যুগ গেছে। স্বাধীন হইল, স্বাধীনের পরে এই অবস্থা গেল। তো এই অবস্থা যাওয়ার পরে
হয়তো ২টা জেনারেশন কষ্ট করলো, ৩টা জেনারেশন কষ্ট করলো। তারপরে জেনারেশন কি হলো? বিকশিত হলো পড়াশোনা, যেটা হলো যে ডেমোক্রেসি বলেন, যেভাবে যেমন সকলে কথা বলার ইচ্ছা। আপনি বর্তমান যুগে যদি হুট করে ঢুকে যান তাহলে হয়তো পিছনের অংশ বুঝবেন না। যেটা হচ্ছে, আপনি একটু খেয়াল করে দেখেন। একটা সময় ছিল রিকশাওয়ালাকে যদি আপনি একটা থাপ্পড় দিতেন, একটা বকা দিতেন, সে প্রতিবাদ করত না। সে সবসময় হুজুর, হুজুর করত, কান্না করত। তাকে কিছু টাকা দেন আর যাই দেন, সে চলে যেত। কিন্তু এই সময়, বর্তমান যে ২৫ সাল, আপনি যেখানেই থাকেন, আপনি একটা যত বড়, বা আপনি একটা ধরে নেন আপনি মন্ত্রীর একটা ছেলে কোনোদিন রিক্সা চড়ে ওই ছেলেটাকে একটা থাপ্পড় দিলে আপনি দেখবেন তার প্রতিবাদটা কত বড় হয় সে। তো মানুষ প্রতিবাদ করতে শিখছে। মানে বিষয়টা এরকম, আমাদের যে চাষার ছেলেগুলো আছে না, সবগুলাই ভার্সিটি পড়াশোনা করলো। তারা আসলো। কিন্তু এইখানে একটা ডিসট্যান্স, কিন্তু তারা যে ওই যে কি বলে সাম্রাজ্য যে বাদ আছে এটাকে ভাঙতে পারে নাই। যেটা যেটা এখন চলতেছে, যে সাম্রাজ্যবাদ ভাঙাটা কিভাবে সম্ভব? এই সাম্রাজ্য গড়ে তুলছে কিছু মানুষ, যাদের অর্থ বিত্ত একসময় কামায়া, তার বাবা কামাই দিছে, তার ছেলে পাইছে, ছেলেটা সেটা ধরে রাখছে সেই অর্থের, চিত্তের, বৃত্তের, এবং সেটাকে সে ওন করে, সেটা দিয়ে সে কি করে, সে রাজনীতি, তার বাবা ছেলে ৩০ বছর ৪০ বছর স্বাধীনতার আগ থেকে তারা শাসন করে আসছে এই দেশকে, এই গ্রামকে, এই শহরকে। তো তারা চিন্তা করতেছে যে আমাদের, তাদের এইজ ধরেন ৭০, ৮০, ৫০-এ চলে গেছে, একেকজন ৫০ পার প্লাস, কারণ সবাই স্বাধীনতার আগে হইছে বা এরকম। এই টাইপের মানুষগুলা, যারা সামাজিক বেদী বর্তমানে বলা যায়, তারা, তাদের পড়াশোনা, তার দাম্ভিকতা যেটি থাক, তার পরিবার অহংকার, অহমিকা, যেমন তার পারিবারিক যে অবস্থান, এটাকে সে এই বারবার পিষ্ট করতে চায় এই সমাজের মানুষগুলোর উপরে, স্ট্রিম রোল চালাইতে চায়। কী কারণে? তারা চায় ওইখানে মানবতাকে, সব কিছুকে ঊর্ধ্বে রেখে তার কথাকে সে সেরা, এবং মানে ভালো, এই সে যেটা বুঝে এটাই সেরা। এরকম একটা প্ল্যান তার মাথায় কাজ করতেছে। কিন্তু আপনি এর এর যে নেরে নেরেটিভ, যে ব্যবস্থাপনা আসতেছে, যা চিন্তা আপনাকে সবচেয়ে বেশি ক্ষুধার্ত করে তুলছে, যে মানুষগুলাকে, যে মেধা আছে, ছেলের জ্ঞান আছে, সে পড়াশোনায় ভালো, সে ভার্সিটি পড়ছে, সে বড় বড় ডাক্তার হইছে, ইঞ্জিনিয়ার হইছে, বড় কিছু হইছে, সে যে সমাজকে সে তার চিন্তা অনুযায়ী, হ্যাঁ, এটা কন্ট্রাডিকশন হইতো না যদি ওই ব্যক্তি, যে কিনা আজ ৮০ বছরের বা ৭০ বছরের, ৬০ বছরের একজন মন্ত্রী এমপি হইছে, তার পরিবারকে কুর্নিশ করে, সে যদি এই সমাজের মানুষের সাথে তাল মিলিয়ে চলা, যেটা হচ্ছে, হ্যাঁ, এই সমাজের মানুষ কী চায়, এই ইয়ং ছেলে কী চায়, তাকে স্বাধীনতা দিতে, তাকে কথা বলা, তার চাওয়া পাওয়া। যেমন ওই বাড়ির মানুষগুলা ছেলেপেলে কি দামি দামি গাড়ি চড়ে সুসা চলতে থাকে, হ্যাঁ, যেখানে তাদের ভিডিওগুলো আপলোড হয়, সে বিভিন্ন বড় বড় রাষ্ট্রে গিয়ে সে ঘুরতেছে, সে এইখানে কনফারেন্স করতেছে, সেই করতেছে। কিন্তু আসলে তার চিন্তায়, সে ব্যস্ততায়, তাই সে মন্ত্রীর চিন্তায়, সে এমপির চিন্তায়, যে প্রত্যেকটা দলের যে বড় বড় এই যাদেরকে বসানো হয়েছে, তাদের আপনি এইজ খুঁজে দেখেন, সকলের এইজ 50+, হ্যাঁ। কেউ দেখেন ৩০-৩২-এর মধ্যে কোনো ভালো কোনো নেতা আপনি খুঁজে পাবেন না তাদের ভিতরে, এই দলগুলার ভিতরে, যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি যারা আছে, তাদের ভিতরে সমস্তই 50+। তারা তারা মানে একদম মূল দলের মূল অংশে বসা আছে। তাদের কি, তাদের প্ল্যান, যেমন আমাদের এই, হ্যাঁ, মানুষগুলা, সে যে ওই যে দুঃখের জীবন সে পার করছে, তার ছেলেকে তার অবস্থান থেকে চেঞ্জ করার জন্য সেই শহরমুখী করছে, পড়াশোনা করাইছে। তার অধিকার ফিরিয়ে নেবার জন্য একটা প্ল্যান সে মনে মনে ছিল, সেটা স্বপ্ন ছিল তার, এবং প্ল্যানও ছিল। সে চাইছে তার জীবনে তার বা সন্তানটা যাতে শহরে এসে পড়াশোনার একটা ব্যবস্থা থাকে, সে ভালো কিছু হয়, সে কর্ম করে খায়। এটা একটা সময় যুগ, হয়তো আরও একটা যুগ এরকম গেছে, ১.৫টা যুগ, ১৫-২০ বছর এরকম চলছে, ৩০ বছর চলছে। কিন্তু যখন সেই ছেলেটাই established পর্যায়ে চলে আসছে, তার একটা ভালো জব, সে শিক্ষায়, জ্ঞানে, সব কিছুতে, মেধাতে, তার পারিবারিক সচ্ছলতা, তার বৈষম্য কমে আসলো। তো এখন বৈষম্য কিন্তু আবার রয়ে গেল কিছু অংশ। সেই বৈষম্যটা কেমন? ওই যে, যে যে কিনা চাষার ছেলে থেকে সে চলে আসলো একটা ভালো পজিশনে। এখন তাদেরও, তারা একটা বিরাট জনগোষ্ঠী সমাজ ব্যবস্থাপনায়।
তারা চাইছিল যে যে আমাদেরকে শাসন করে, যে মানুষটা আমাদের এই শহরকে এই এই দেশকে কন্ট্রোল করতে চায়, তাদের যে চিন্তা থিওরি থিসিস আছে, যেটা দিয়ে সমাজকে ডেভেলপ করতে বলা হওয়ার জন্য ৫ বছর পর পর যে নির্বাচন ব্যবস্থা হয়, যারা এমপি হচ্ছে, যারা মন্ত্রী হচ্ছে, যে পজিশনটা মানে রাইখে দিছে, যেটাকে ভাঙা যাচ্ছিল না এত সময় ধরে, সেটা সব দলের জন্যই প্রযোজ্য। সেই দলগুলা যে নীতি নির্ধারক ছিল তাদেরকেই বসানো ছিল, কারা? যারা কিনা সেই আগের দিনের যে মেন্টালিটি, যে ৭০ বছরের প্ল্যানার, যে ৬০ বছরের প্ল্যানার, তার চিন্তা একটাই যে আমার ছেলে, দেখেন আপনি প্রায় মন্ত্রী এমপি, প্রায় বিগত এমপির মন্ত্রী ছেলেদেরকে তারা আবার ইস্টাবলিশ করে নিয়ে আসতেছে তার জায়গায় বসানোর জন্য, যাতে সে না থাকলে সে তারপরের অংশটা। আপনি দেখেন খালেদা জিয়া তার অবস্থানে তার ছেলেকে নিয়ে আসছে। তো এখন ছেলেকে নিয়ে মানে এটা একটা রাজার রাজত্বের মতো চলে আসছে। আবার দেখা যায় শেখ হাসিনা তার পারিবারিক থেকে পেতে, পেতে আবার শেখ হাসিনা চলে গেলে তার ছেলে-মেয়ে পাবে, এরকম। এটা তো শুধু সর্বোচ্চ রাজাদের পর্যায় থেকে আসলো, যারা কিনা দেশকে পরিচালনা করলো, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, এটা হলো। এখন আসেন তারপরের অংশ কি আসতেছে, তার পাশে যারা মন্ত্রিত্ব গঠন করে, দেশে আইন প্রণয়ন করে, ৩০০ সংসদ সদস্য, আইন প্রণেতা, তারা কারা? তাদেরকে আপনি দেখবেন সেই এলাকার প্রখ্যাত ব্যক্তি, মানে তারা কিনা মানে তাদের নাম, যশ, তাদের অর্থনীতি সবকিছু অনেক বেশি ওইখানে। তার গাড়ি চলা, তার জীবন লিড সবকিছুই মানে হাই এক্সপেন্স, সে একটা ডুপ্লেক্স বাড়িতে থাকে, এই ধরনের তার পিছনে অনেক কিছু আছে। তো এখন এই যে অর্থনৈতিক যে একটা সাম্রাজ্যবাদ, যেটা এই এরা শাসন করে, এখন শাসন করতেছে কাদের? যে মানুষগুলা দরিদ্র, হতদরিদ্র থেকে শুরু করে একটা মধ্যবিত্ত পর্যায়ে লেভেলে, যারা কিনা মান্থলি খুব বেশি ইনকাম নাই, তারা কিন্তু খুবই মেধারা এদের। আপনি বিশ্বাস করেন এই ছেলেদেরকে, এই সমাজ ব্যবস্থাপনা, এদেরকে যদি আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে লাগান, প্রতিষ্ঠানটা ডেভেলপ করে দ্রুত, তারা কাজ করে। আপনি এদের দিয়ে সড়ক নির্মাণ হচ্ছে, এদের দ্বারা বিল্ডিং তৈরি হচ্ছে, এদের দ্বারা দেশ গঠন হচ্ছে, সব কিছুতে তারা কন্ট্রিবিউশনে তারা তাদেরকে উজাড় করে দিচ্ছে। কিন্তু যারা কিনা এই সমাজে ওই প্রতিপত্তি এবং অর্থনৈতিক মানে রক্তচোষা মানুষগুলো আছে, তারা একটা জায়গায় সবসময় দলকে ওন করে। এখন এর মাঝখান থেকে কেন আমাদের সমাজ থেকে যে দলগুলার নাম আসলো, এবং ২৪ যেটা জুলাই আন্দোলন বলা হইতেছে, যেটা ঘটে গেছে, এই আগের কিছু গণ অভ্যুত্থান ছিল এরশাদ আমলে বা বিভিন্ন আমলে, তখনকার অভ্যুত্থানের যে চাওয়া পাওয়া, তাদের মানবিক লোডিং যে ব্যাপারগুলো থাকতো, যে মনের ব্যাপারে যে চাওয়া পাওয়া ছিল, সেটার সাথে কিন্তু ২৪-এর মিল নাই। কেন নাই? কারণ ওই সময় ছিল যা কৃষকও ছিল বা কৃষকের ছেলেও ছিল, তারা আসতো, তাদের শুধু খাবারের, ২টা কাপড়ের, মোটা কাপড়ের চাহিদাই ছিল যাতে সেটা সঠিকভাবে পায়। কিন্তু বিগত প্রায় ধরেন হয়তো ২ দশক পরে আইসা সবচেয়ে বড় গণ অভ্যুত্থান যেটা হয়ে গেল ২৪, সেটা আপনার কি কারণ হয়েছে? সেখানে হচ্ছে, দেখেন এখানে আইটির ছেলে আছে, এইখানে ব্যাংকার আছে, এইখানে ভার্সিটির ছেলেপেলে আছে, কৃষকের ছেলে আছে, গ্রামের সকলের, এবং তারা তাদের যে নিজস্ব লাইফ সে শিখতে চাইছে, যে জানতে চাইছে, সেটা হচ্ছে যে সেও দেশের গঠনের, সে একজন সংসদ সদস্য হতে পারে, সে একজন ক্ষমতাসীন বা যে কোনো দলের একজন সদস্য হইতে পারে। তাকে জায়গা দেওয়ার দেখেন এখানে কি চাইতেছে, দেখেন এখানে কিন্তু তারেক জিয়া বলছে যে আমি ২ বারের বেশি থাকবো না, ডেমোক্রেসি সিস্টেম বলতেছে। কিন্তু এইটা হয় না যে তার বংশধর থেকে আরেকজন হবে কিনা বা হইতে পারবে কিনা, যোগ্যতা ভিত্তিতে, মানে মূল হচ্ছে যোগ্যতা, মানে সবাই তার যোগ্যতাকে মেলে ধরতে চাচ্ছে সমাজে। তো এটার একটা রিফ্লেক্ট ২৪-এ ঘটে গেছে। কেন ঘটলো? মানে তাদের যে চাওয়া পাওয়া, আমরা টেলিভিশনে টক শো খুঁজলে দেখতে পাচ্ছি যে বিএনপির একমুখী কথা বলার লোকজন, আওয়ামী লীগ তো এখন নাই, জাতীয় পার্টির আসে বা বিভিন্ন এনসিপি, বিভিন্ন দল আসে, দেখবেন এনসিপির ছেলেপেলে বা যারাই আসতেছে বলতেছি, তারা কি বলতেছে? তারা বলতেছে যে আমরা দেশকে আগের মতো বা অমুকভাবে চলতে দিব না, আমরা তাদের এই মানে সব কিছুতেই দেখেন আপনি এখানে যে লাস্ট হাদির মৃত্যু, যেটা হাদিকে গুলি করা হইলো, তো এটা একটা রিফ্লেক্ট হইছে। কারণ ওই যে
যারা আগের কক্ষিগত যে জীবন ব্যবস্থাপনা, যে রাজনীতির ব্যবস্থাপনা, যে সাম্রাজ্যবাদটা ছিল, তার যে সাজানো বাগান ছিল, এটা একজন হানা দিবে পরবর্তী জেনারেশন এসে, এটা তারা মানতে পারে না। জেনারেশনটা কারা? কারণ আগে ছিল ওদের জেনারেশনে ওদের পারিবারিক তন্ত্রের মাঝেই আসতো। এখন কিন্তু এইখানে তারা অনেক এমপি, এখানে ধরেন একটা আসনে যদি হয়তো ২০টা এমপিও যদি চেঞ্জ হয়ে যায়, তো ২০ জনের সাম্রাজ্য ভেঙে যাবে। বিষয়টা এরকম। তো এই যে এখন তারা তাদের স্বাধীনতা, যেমন এই যে হাদি তার অবস্থানটা সে প্রকাশ করতে গিয়া, তার অবস্থান সে ভোট চাইতে গিয়া, যেহেতু পরিস্থিতির উপরে শিকার হইতে গিয়া দেশি বিদেশি বিভিন্ন চক্রান্ত বলেন সব কিছু মিলে তার মৃত্যুটা ঘটছে। তো এখন সেই ছেলেপেলে এখন দেশের, দেখেন আপনি যদি দেখেন, আমরা হয়তো মব বলতেছি, কিন্তু হ্যাঁ মব বলতে পারেন, কারণ যে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যে সকলে মিলে যখন করে একটা গ্রাম, একটা হাজার হাজার লোক যায়, তা আপনি এই তাদের সাম্রাজ্যের ব্যাপারটা হচ্ছে তারা এখন তাদের চাওয়ার সাথে মিল করার যদি না হয়, তারা ওই জিনিসগুলা গ্রহণ করতেছে না। তারা চাচ্ছে যে সামাজিক যে স্লোগান, যে বিবর্তন যে ঘটবে, সেটা তাদের ইচ্ছা মতো হোক, ঠিক আছে? তাদের চাওয়া পাওয়ার মতো হোক। যদি এখন সবচেয়ে বড় কথা হইছে যে তাহলে এইখানে অন্যান্য দলগুলা কি অবস্থা হবে? আমরা অনেকেই ভাবি যে হয়তো আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, চলে গেছে, আর আসবে না। কি কারণে? তার স্বৈরাচারবাদীর জন্য না। আসলে স্বৈরাচার বিভিন্ন অর্থে লেখা যায়। সে মানুষকে কথা বলা, বাকযন্ত্র এটা বন্ধ করছে, ঠিক আছে, কিন্তু ওইটার পাশে স্বৈরতন্ত্র, কিন্তু ওইগুলাকে দিয়ে তার বিচার করবেন না। কারণ আপনি দেখেন আওয়ামী লীগের লাস্ট স্টেপের উপরের সারি যত মন্ত্রী এমপি আছিল, নফেল বা দু একজন বাদ দিয়ে, আরও দু একটা মন্ত্রী বাদ দিয়ে, তার এটা এটা যদি আবার সাধারণ জনগণের মাঝখান থেকে ওই ছেলেগুলো উঠে আসতো, তাইলে আবার সমস্যা ছিল না। ওই যে বললাম না, তার বাবার গড়ে দেওয়ার পরবর্তী ছেলে সে পাইছে, মানে পিতৃগত সম্পত্তির মতো, পৈতৃক সম্পত্তির মতো, যে সে ওয়ারিশ সূত্রে মালিক। এরকম পরিস্থিতি থেকে আসা এই বাকিগুলা মানুষ, দেখেন গণ অভ্যুত্থানের মানুষগুলা কাটছে খুব ইয়ং বয়সের ছেলে, এবং ইউনিভার্সিটি বিভিন্ন লেভেলের পড়াশোনা, শ্রমিক সকলে আসছে, একদম দলীয় আসছে। দেখেন আপনার বিএনপি বলেন, আওয়ামী লীগ বলে, মানে এরকম, মানে এই আন্দোলনের সাথে অনেক লোক আসছে। এটা আপনি মানে করতে পারবেন না, সকল মানুষ নেমে গেছে। এখানে আওয়ামী লীগের যারা পারিবারিকভাবে করে একবার পরিচিত, তারা বাদে নর্মালি যারা ভোট দিত, এরকম কিছু লোকও গেছে। এটা আপনার বাস্তবতা। তো এখন কথা হয়েছে যে তারা তাদের স্বাধীনতা কি পাইতে চাইছে, যে পরিবর্তন আনতে না, তার অধিকার সে ফলাইতে গেছে। হ্যাঁ, যেটা সে বলতেছে অভ্যুত্থান বা এই সমাজকে চেঞ্জ করা। এখন আমাদের যে দলগুলা আছে, তারা যদি তাদের ফিলোসফি দর্শন এরকম যে তোমরা ভুল করতেছো বা ওইরকম কিছু করতেছো, আসলে কি ভুল যদিও করে থাকে, সেই ভুলের মধ্যে এই স্রোতের মাঝে যে কজন বেঁচে থাকে, তারাই দেশটাকে চালানোর ব্যবস্থা করবে আগামী প্রজন্মে, যেটা বোঝা যাচ্ছে। কারণ কি, হ্যাঁ, পালস বোঝা সেই মানুষগুলার যে তারা তো বড় জনগোষ্ঠী হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে আমার গোষ্ঠী, আমি একটা একটা আসন বা একটা সংসদীয় আসনের আন্ডারে আপনার একটা পরিবার অনেক বড়, এরকম না, কিন্তু আশেপাশে সকল লোক এরকম, তারা জাগ্রত। এখন ধরেন আওয়ামী লীগ যে পর্যায়ে একটা শাসন ব্যবস্থা করে দেশ থেকে বাইরে চলে গেছে, এখন তারা আবার ফিরে আসতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু সময় লাগলে যে ফুল ফিরে আসবে, ফিরে আসে আবার এই আগের অবস্থানে চলে যাবে, এটা পারবে না। পারবে তখনই, সেটা কি দিয়া, তারা যদি এই মানুষের যে গণতন্ত্রের পালস বুঝা, আসলে গণতন্ত্রের পালস না, মানুষের মনের পালস। ওই যে গণতন্ত্রের ব্যাপার বা যা এত কিছুই বলেন, তন্ত্রমন্ত্র বাদ দেন, এইখানে হইছে যে পরবর্তী জেনারেশন কাদেরকে দেখতে চায় এমপি পদে, কোন কোয়ালিটির ছেলেপেলাগুলা চায়, এইটা সামাজিকভাবে কাদেরকে চাচ্ছে, হ্যাঁ, সমাজ কি বলতেছে এই মানুষের। আপনি ধরেন একজন ওয়ার্ড কমিশনার বা ওয়ার্ডের মেম্বার, আপনি একা কথা বলতেছেন, কিন্তু এখানে আরও ১৫০০ বোর্ড আছে, তারা কি বলতেছে, তার ছেলেপেলেদেরকে তারা চায় ওইখানে বসাইতে। এই 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 জিনিসটাকে ঘন, মানে এই রাষ্ট্র ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া উচিত খুবই। না হলে আমরা যারাই আছি, আপনি আপনি আমাদের যে দলগুলো আছে, ধরে নেন ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর, যেমন ধরে নেন বড় বড় দলগুলা, আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপি আছে, কিন্তু তার
এই ধরেন একটা ভোট হইলে যদি নির্বাচনে কোনো কারণে বিএনপি ফেল করে ফেলায়, তখন কি আপনি মনে করেন যে এরা ফিরে আসতে পারবে? পরবর্তী রাজনীতিতে ফিরে আসতে পারবে? অবশ্যই দল থাকবে, তারা নির্বাচন করবে, কথা বলবে। কিন্তু এই না যে আবার এই একদম সংসদীয় দেশ পরিচালনার দায়িত্বে দলকে সর্বোচ্চ সেরা অবস্থায় নিয়ে একটা কম্পিটিশন পৃথিবীতে চালাইয়া সে কাজ করবে, এরকম কিছু হয়তো নাও থাকতে পারে। কারণ দল থাকলেই কারণ এটা হচ্ছে ওই যে বলবেন যে আমাদের এই সমাজ ব্যবস্থা, কারণ এখন প্রবীণদেরকে কমিয়ে, মানে প্রত্যেকটা দলের উচিত, যেমন আওয়ামী লীগ তার শিক্ষা হোক আর গ্যাঞ্জাম হোক, যাই হয়েছে শিক্ষার বিষয় না, তাদের উপরে যদি কোনো, তারা তো বলতেছে রাজনীতি এখন মেন কথা, যদি করেও থাকে সেটা আপনাদের দলে তার এন্টি পার্টি যদি তৈরি করতে চান, যে আমাদের দর্শন আপনি দেখেন আগের দিনের বিগত পিছনের যে আপনি যেভাবে চলছেন, মানে আমাদের যারা ৫০, ৬০, ৭০ এর মানুষগুলা, তারা যদি উচ্চ লেভেলে টাকা পয়সা বাড়ি-গাড়ি করা থাকে, তো পাশের যারা থাকে তারা যদি তাদের হুজুর না করতো, তারা তাকে ভালোভাবে দেখতে পারত না। তার সাথে হাত মিটাইতে গেলেও সে হাতটা কি করতো, ভালো সাবান পানি দিয়ে ধুইতে হইতো। এরকম পজিশন ছিল। এখন ওইটাও ওরা জানে, এই যে যারা আমাদের এই দরিদ্র বা যারা কিনা মনে করেন এরা এখন দরিদ্র না, তারা একটা মধ্যবিত্ত লেভেলে চলে আসছে। তাদের অর্থনৈতিক কারো কাছে টাকা চায় চলতে হয় না। তাদের কর্ম দিয়ে তারা চলতেছে। তার মানে এখানে প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। প্ল্যান চেঞ্জ হয়েছে মানে ওদেরকে আপনি আগের চিন্তায় না নিয়া পরবর্তী জেনারেশনকে আপনার ছেলে বা মানে খুবই ট্যালেন্টফুল, তো আপনার ট্যালেন্ট দিয়ে তাকে প্রতিহত করতে হবে। এখন এজন্য ধরেন আপনি যদি আওয়ামী লীগকে ধরেন, সে যদি ফিরে আসে আবার এই সমাজকে সে লিড করা, ভালো কিছু করতে চায়, বা এই সমাজকে সে আবার বুঝাইতে চায় যে আমি তোমাদের জন্য সেরা দল, আমাকে তোমরা সাপোর্ট দাও, ভোট দাও। তাহলে এই জায়গায় যদি কোনো কারণে আসতে চায়, তাদেরকে সেই যে এই যে তার দলের যে এই যে বয়স্ক, তাদের যে ভুল চিন্তা, তাদের যে নেগেটিভ চিন্তা, একদম নিচু মাইন্ডের যে চিন্তাধারা, যে সে সমাজে একাই গাড়ি নিয়ে আসা করে লোকজন যাবে, কাউকে দেখলে মানে তার আচরণটা এরকম হবে, মানে জনসম্পৃক্ত না, তার প্রতি তার কুলিং মেন্টালিটি না। যদি এইটা নিয়ে সে গবেষণা না করে, যদি এইভাবে সে ধরেন তার ছেলেকেও যদি এস্টাবলিশ করে, ওই ছেলেকে তাদের সাথে খেলতে দেওয়া, তাদের সাথে চলতে দেওয়া, এই প্রতিটা গ্রামে তাদের সাথে অ্যাড হয়ে তার মেধা দিয়া সে বলবে, যে সে বুঝাইতে দিবে যে অরিজিনালি তার মেধা আছে, তার দেশ, তার সমাজ, তার সংস্কৃতিকে সে আগায় নিতে চায়। তাইলে এই জিনিসটা তখন তাকে প্রতিফলন ঘটবে। আর যদি এটা না হয়, তাহলে এই যে আপনাদেরকে যে প্রত্যাখ্যান হইছেন, এই প্রত্যাখ্যানের মাধ্যমে আস্তে আস্তে রেসে শেষ হয়ে যাবে, বা দলটা শূন্যতার দিকে থাকবে। সে ভোটের যুদ্ধ সে আর আসতে পারবে না, কারণ তাকে ভোট দেওয়ার আর ইচ্ছা তাদের হবে না। এখন আসেন যে নেক্সট জেনারেশন, এখন যারাই ভোট নির্বাচনে আসে, তারা যদি এখন ওই ধারাটাকেই ধরে নেন, বিএনপি যদি ওই একই ফিলোসফিতে আসে, যা বোঝা যাচ্ছে এখন। কারণ আপনি দেখেন টকশোতে ঢুকলে দেখবেন এনসিপি নিয়ে তার খুবই মারাত্মক ধরনের আচরণ, কথা বলা। কারণ তারা ইয়ং, এনসিপি কেন বলতেছে, এটা একটা দল, তারা একদম সব ইয়ং ছেলে পেলে ঢুকছে এখানে, যা বোঝা যায় বাংলাদেশের। হয়তো তাদের কোনো সিট না পাক, কিন্তু ওই যে সাধারণ জনগণ বা বিভিন্ন ওয়েতে তারা মানে অন্য পর্যায়ে মানসিক অবস্থায় বিরাজ করতেছে। হ্যাঁ, তাদেরকে যেমন এটা পড়তো না, যদি আপনাদের কাছ থেকে সাম্যতার ভিত্তিতে পাওয়া যাইতো, সাম্যতার ভিত্তিতে জীবন চলতো, আপনি নিজে গাড়ি কেনার আগে সকলকে গাড়ি কেনার ব্যবস্থা করে দিতেন, যে তোমরা অল্পতেই কিনতে পারবা। আপনি ভালো দামি ফ্ল্যাটে থাকার কারণে অন্য মানুষ যে বস্তিতে থাকে তাকে আপনি ফ্ল্যাট ব্যবস্থা করে দিতে পারতেন, তার কর্মসংস্থানের নিরাপত্তা, রাস্তায় নিরাপত্তা এবং কথা বলতে, তখন আপনাকে এমনি মানতো। তো এখন ওইটা যখন হয় নাই বিগত এত বছরে, তো এখন যারা আছে তাদেরকে তারা বিশ্বাস করতে চাচ্ছে না। যে ইয়ং জেনারেশন, আপনি বাংলাদেশে ধরে নেন 4 থেকে 5 কোটি ইয়ং জেনারেশন আছে, 6 কোটির মতো আমি যেটা শুনছি। তো 6 কোটি প্লাস যদি হয়ে যায়, তাই তারা যদি আপনাদেরকে গ্রহণ না করে, যে আমি এদেরকে গ্রহণ করি না, তাদের সাথে আমাদের জীবন যাবে, এটা আমরা চাই না, হ্যাঁ, আমাদের দেশ রাজ্যত্ব সে তারা পালন করবে সেটা চায় না, তাহলে খুবই ভুল আপনাদের দলীয় যে কাঠামো আছে, যে চিন্তাধারা আছে, যাদেরকে দলে কথা বলার জন্য এবং সুযোগ সুবিধা দিয়ে বসায় রাখা আছে, এখান থেকে বের হইতে হইব। বের হয়ে ওই দল থেকেই, যেমন আপনি ইয়ং ছেলেদেরকে ডাকেন, ভার্সিটির ছেলেদেরকে যারা পড়াশোনা শেষ সবেমাত্র কর্ম জয়েন করছে, তাদেরকে একটা অংশ বসান। হ্যাঁ, প্রবীণও থাকবে, তাদের একটা লিমিট থাকবে, যে প্রবীণের মধ্যে যারা বুঝে যে মানবিকতা কী, সাম্যতা কী, গ্রহণযোগ্যতা কী, ভালো লাগা কী, ভালোবাসা কী,
এবং সকলের সাথে একই স্তরে বসে কাজ, যেমন আপনি দেখেন ডাক্তার নাবিল একজন লোক, আপনি ওদিনকে একটা ছবি দেখলাম, সে তার এজ হয়তো 40 প্লাস এর ভিতরে আছে, হ্যাঁ 40 প্লাস হবে, তো ওই ব্যক্তি বা 50 এরকম হবে। তো এই ব্যক্তি তার ভাই দুইজন ডাক্তার, দেখেন হয়তো দেখলাম কোনো ওয়াজ মাহফিলে সে মাটিতে বসে ওয়াজের কথা শুনতেছে। সে কিন্তু মানুষের বিশাল পপুলারিটি একটা মানে লোক আমি দেখছি ইদানিং। সে ভালো ভালো কথা বলে, খুবই মেধা। তো এই যে লোকগুলা আছে তারা যে ওই মেন্টালিটি, ওই ছবিগুলা যখন আসে তখন বুঝে মানুষ মানুষকে কি বলে, মাটির মানুষ, তখন ভাবে সে মাটিরই মানুষ, আমাদের কাতারের মন। তখন তাকে যদি আপনি কোনো কারণে কোনো জায়গায় এমপি হিসেবে দাঁড় করায় দেন, দেখবেন সকল মানুষ তাকে বিনা শর্তে ভোট দিয়ে দিছে, মানে তারা এত কিছু খুঁজবে না যে এটা কি করে না করে। এখন সমস্যা হয়েছে যে এই শ্রেণী, যেমন আমরা, আপনি মুরব্বী মানুষ, আপনি খেয়াল করে আপনাদের যে বন্ধুদের, আপনাদের যে পারিবারিক যে ব্যাপার আছে, যারা ৬০-৭০-এ, তাদেরকে তাদের কথাবার্তাগুলো দেয়, তারা দেখেন তারা একটা মেয়ে বিয়ে করাইতে গেলে বা একটা ছেলে বিয়ে দিতে গেলে তার পরিবার ১০টা খুঁজতো। হ্যাঁ, জাতের মেয়ে, কালো ভালো, এই এই কি নদীর জল ঘোলা ভালো, এই ধরনের কথা দিয়ে দেখা গেছে তারা কন্যা খুঁজতো, যে কোন ঘরের কন্যাটা নিয়ে আসবে। কিন্তু এখন কিন্তু এটা চলতেছে না। এখন দেখা গেছে একটা রিক্শাওয়ালার সুন্দর মেয়ে একটা ভার্সিটির ছেলে বিয়ে করছে। আপনার এরকম এভেইলেবল আছে। আমি আমার নিজের চোখে দেখা, হ্যাঁ? ভার্সিটিতে পড়াশোনা করে সে একটা চাকরি নিছে। সে ওই মেয়েটা সুন্দর বা ভালো লাগছে, ভালোবাসা হইছে, তাকে বিয়ে করে ফেলাইছে। মানে সে এখন জাত-বিপাত বিভিন্ন খুঁজতেছে না। আসলে মানব হিসেবে তো আল্লাহর কাছ থেকে যদি আপনি কোনো অনুসরণ হন, যে আল্লাহ প্রদত্ত যে লাইফ বা আল্লাহর দিকে যে মেন্টালিটি যদি আপনি গুছাইয়া দেখতে চান, তখন আপনি তাকায় দেখবেন সত্যিকারে ওই মানুষগুলা কখনোই ওই এই আল্লাহর কাছ থেকে আসছে, সকলে আসছে। কেউ দরিদ্র হইয়া জন্ম হইছে, কেউ হয়তো ধনীর ঘরে জন্ম হইছে। এই যে ২ টা পার্থক্য কিন্তু আল্লাহ কখনো দেয় না। কারণ সকলকে একই লেভেলে মসজিদে নামাজে গেলে সকলে একই কাতারে দাঁড়ায়। এটা আল্লাহর একটা সিস্টেম। এটা মনে করতে নাই। তো যারা মনে করছে তাদের ধ্বংসও আসছে। বড় বড় পরিবার ধ্বংস হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে কি, যে আমাদের যদি এই যুগের চাহিদার সাথে আমাদের যুগের, দেখেন আপনার যুগ, আপনি যখন ছিলেন তখন আপনার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল বা এই যে আইফোন এগুলা ছিল না। নেটে পৃথিবীতে কি বুঝবেন, কিগুলা আপলোড করবেন। যেমন এই যে আমি কথা বলতেছি, আমার বাবা তো এটা পায় নাই কখনো, যে আমি আমি আমার এই গল্পগুলাকে আমি তা আমার মনের ইচ্ছাগুলাকে আমি সমাজে প্রতিষ্ঠিত করব, ফ্রি মাধ্যম, কাউকে জিজ্ঞেস করতে হবে না। আমি অটোমেটিক্যালি আপ করে দিব, আপনারা দেখতে পাবেন। এই ব্যাপারগুলো ওখানে ছিল না। এখন চলে আসছে। এখন কি আসছে? আমাদের পরিবর্তন আসছে। সামাজিক প্রেক্ষাপট, চলার পথ, খাদ্যের পথ, চাওয়ার পথ। এই যে দেখেন একটা মধ্যবিত্ত ছেলে দেশ-বিদেশ ঘুরতেছে, হ্যাঁ? বিভিন্ন ওয়েতে সে ট্যুরিজম করতেছে, ব্লগ তৈরি করতেছে, সে কথা বলতেছে। তারপরে তার খাদ্য নিয়ে সে মানুষকে খাওয়াচ্ছে, তার বিজনেস করতেছে রাস্তায় দাঁড়ায়। তো এই যে ব্যাপারগুলো আপনি খেয়াল করলে আপনার বিজনেস নিয়ে সে লজ্জা পায় না। দেখবেন কিছু ছেলে আছে চা বিক্রি করে সে ভার্সিটি পড়তেছে, কোনো লজ্জা নেই। এখন এটাই মানবতা, এটাই মানুষ, ঠিক আছে? সে সকলের সাথে চলতে চায় সুন্দরভাবে। এখন আপনাদের যে আগের যে জেনারেশন যে ছিল, উনাদের যে কাল্পনিক যে তাদের যে গণ্ডি তৈরি করে ফেলাইছিল এবং বাস্তবে নিয়ে আসছিল, সেটাকে ভাইঙ্গা দিছে। মূলত ২৪-এর আন্দোলনটা এই ফেসিস্ট বলতেছেন বা অমুক এগুলার আসলে কি না, তাদের ফেসিস্ট কেন হয়? যেমন একটা মুরুব্বি সে বলতেছে, "তোমরা এরকম কেন? তোমাদেরকে আমরা মানি না। তোমাদের এই কথা না।" এই তো ফেসিস্ট হয়ে গেল। একজন বলতেছে, "ওই ছেলে কথা বলতেছে কেন? ওকে অ্যারেস্ট করে নিয়ে আসো।" ফেসিস্ট হয়ে গেছে। এই ব্যাপারগুলা এখন চায় না। আপনিও মুরুব্বি পারবেন, আপনার বয়স্ক হইলেও কোনো সমস্যা নাই। আপনি যদি এই মানুষগুলার সাথে কন্ট্রিবিউশনে এক হয়ে যান। যে না, আমরাও একটা ওয়াজ মাহফিলে, আমি একজন এমপি, আমি মাটিতে বসে সকলের সাথে এখানে বাতাসা খামু আর ওয়াজ শুনবো। বা আমি গ্রামের একটা গান বাজনা হচ্ছে, আমি সকলের সাথে মাটিতে বসে চেয়ারে বসে দেখব। তখন সে যখন এটা দেখবে যে একই কাতারে, হ্যাঁ, শুধু এইটুকুই না, এটা লোক দেখানো না, যে কন্টিনিউ বাজারে চলা, হাটে চলা, গ্রামে চলা। এটা আপনাকে ভালো জায়গায় নেয়। দলকে একটা ভালো এই ব্যক্তির জন্য দলটা একটা ভালো, সুষ্ঠু, সুন্দর জায়গায় চলে যাবে। দেখবেন কিছু ভদ্রলোক কথা বললে তাকে লাইক করে। কিন্তু আসলে আমাদের সময় আমাদের ছেলেপেলে হোক, আমাদের পরবর্তী জেনারেশন যারা আসতেছে, এই যে তারা যে দেখবেন তারা ঝগড়া, মারামারি এবং দাঙ্গা হাঙ্গামা এগুলো করতে চায় না। কিন্তু এখন বেশি হচ্ছে। কারণ ওই যে রেনেসাঁর যুগ চেঞ্জ হতে চাচ্ছে। এইগুলার কারণেই আমাদের সমাজে আজকে হাদির হত্যা হইছে। আমরা হয়তো হাদির হত্যাটাকে বুঝতে চেষ্টা করি নাই, কেন মারল? তার কিছু স্বপ্ন ছিল সুন্দর সমাজ চেঞ্জ করার জন্য। সে একটা বিশাল বড় একটা রাঘব বোয়ালের বিরুদ্ধে সে দাঁড়াই গেছে। এটা চিন্তা করার বাইরে, তাই না?
তো আমরা যদি এগুলা নিয়ে সব কিছু নিয়ে চিন্তা করি না, তাহলে আমাদের সমাজ সুন্দর আহ, করা হয়ে যাবে। মানে এটা কারোর জন্য সময় ও স্রোত, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, মানে এটা কারোর জন্য অপেক্ষা করে না, নেভার এভার। তো এটা আপনিও আটকে রাখতে পারবেন না, আমিও পারবো না, কারণ এটা ঘটবেই। এখন এইখানে ঘটতে গিয়ে দেখা গেছে হয়তো কিছু সোলজার মারা যাবে, কিছু মানুষ যে মানবিক সোলজার ছিল, যারা মন থেকে কাজ করে, তারা মারা যাবে। দেখ আপনি 24 অনেক ভালো ছেলে, যারা নিষ্পাপ ছিল, কোনো খারাপ কিছু করে না, শিশু বাচ্চা ছিল, মারা গেছে না, থেমে আছে, চেঞ্জ আসছে। এখন আপনি সহ্য করেন না করেন সেটা আপনার ব্যক্তি ব্যাপার। যে আমার দল, এবং সবচেয়ে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের বিএনপি, যারা বিএনপি করেন, বিএনপির বড় বড় নীতি নির্ধারক, আমাদের এই নেতাগুলা যারা আছেন, তারা যে মেন্টালিটিতে আছেন, এটাকে যদি স্বাভাবিক পর্যায়ে আপনি নিয়ে আসতে পারেন অল্প সময়ের মধ্যে, যে যে আমাদের পরিবর্তনে আমরা ওই আগের গোঁড়ামি জীবন এবং গোঁড়ামি রাজনীতি, বা আমরা মানুষকে এই চোখে না দেখে তাদের কাতারে চলে আসি, সহজ করে দিতে পারেন, দূরত্ব না রাখে, মানে দূরত্ব হোক 0 কিলোমিটার, ঠিক আছে, কোনো 0 কিলোমিটার। কারণ একটা গ্রামের মানুষকে আপনি জিজ্ঞেস করেন তার মনের হাক কী, তার সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো আমার সমাজের এমপি চেয়ারম্যান যারা থাকবে তাদেরকে যেন আমি খুব কাছে পাই। মানে কাছে পাই বলতে বাজারে ঘাটে সব জায়গায় চাই যে ওদের সাথে একটু গল্প করি, তাকে গিয়ে দুটো কথা বলি, সমস্যার কথা বলি, আমার আনন্দের কথা বলি, আমার ছেলে মেয়ের বিয়ে শাদী হইব, তাদের নিয়ে আলোচনা, সে দেখবে, সে আসবে, আমার ছেলে ভালো পড়াশোনা করে, তার একটা ভালো চাকরি দিতে পারুক না পারুক, একটা রাস্তা দেখাবে। এই যে ব্যাপারগুলো থাকে না, এই বিষয়গুলো তারা খুবই মানে রেসপেক্ট করে, তারা এক্সপেক্ট করে, তারা চায়, তাদের হৃদয়ে এটা বাসা বাঁধে। কিন্তু আমাদের এই যে দাম্ভিকতা, যে মানসিকতা অবস্থা নিয়ে এমপিগুলো হয়েছিল না এই সমাজ ব্যবস্থাপনায়, তারা তো এইটাকে তারা ওন করতে পারে নাই, তারা এটাকে সহ্য করতে পারতেছে না, কারণ সে ভয় পায় সমাজে। কি কারণে? ওই ব্যক্তির ছেলে যদি আজকে দাঁড়ায় আসে, যদুর মা, ওই কালামের বা প্রমুখের ছেলে, বিভিন্ন মানে ছেলেরা আজকে যদি গ্রাম থেকে মফস্বল থেকে শহরে এসে একটা এমপি হয়ে যায়, বা ওর এলাকা এমপি হয়ে যায়, তখন তো আমি ওর প্রোটোকলের বাইরে, মানে এটা একটা তার একটা আবিজাব, মানে এই চিন্তাগুলা তাকে খাইয়ে ফেলাইছে। এবং ওই লোকগুলাই একটা দলের ভিতরে যখন করে নেতৃত্ব দেয় থাকে, তখন ওই দলগুলা কি হচ্ছে দেখেন আপনি, একটা আমাদের এই বড় বড় নেতাগুলাতে তাদেরকে সবাই দেখেন একটা টক শোতে আসুক, যেখানে কথা বলে বা যাই বলে, দেখবেন শত শত তাদের বিরুদ্ধে লেখে, মানে কমেন্টস করে যাইতেছে, আপনি পড়লেই বুঝতে পারবেন তাদের মনে। এটা তো জোর করে কেউ দিয়ে লেখায় না, সে ভাল লাগে না, সে লেখছে। এখন এই, আবার দেখেন ভালো যে লোকগুলো, একটাকে বললাম ডাক্তার নাবিল, এরকম অনেকে আছে দেখবেন, তাদের যারা কিনা এই সমাজে নিয়ে কথা বলতেছে বিভিন্ন ভালো ভালো, এদেরকে দেখেন আপনি কমেন্টস করে খুবই ভালো, মানে এদের পিছনে আপনি একটা খারাপ কমেন্টস খুঁজে পাবেন না, ঠিক আছে। তা আমি কেন বলতেছি কথাগুলো, দেখেন আমাদেরকে পরিবর্তন, রেনেসার যুগ যেটা চলে যাচ্ছে, একটা অভ্যুদয় ঘটতেছে, বা আসলে 24 মানে এই না যে আমাদের এই যে আরেকটা পট পরিবর্তন করে আরেকটা সরকার বসে, এরকম না। আসলে এই পরিবর্তনের সাথে বিশাল একটা ব্যাপার জড়িত, আগামী প্রজন্ম না শুধু, মানে ভবিষ্যতের বোনা। যেমন আমি আপনাদের সহজ করি, আমি যখন ইয়ং একদম স্কুল কলেজ, মানে স্কুল শেষ করে কলেজে উঠি বা পড়াশোনা শুরু করি, ইঞ্জিনিয়ারিং পড়া, তখন আমাদের ইঞ্জিনিয়ারিং যখন পড়ি, তখন 2001 বা 2 সাল, তখন আমাদের দেশে কি আসলো, 2 সালে ওই সময় ওই যে 2 বা 3-এর দিকে আপনার অ্যান্ড্রয়েড ফোন আসলো প্রথম, যেটা সরি অ্যান্ড্রয়েড মানে কি বলে, ওই যে পলিফোনিক মোবাইল বা বাংলা লিঙ্ক আসলো, তারা কিছু মোবাইল দিল অল্প টাকায়। মানে মোবাইলটা কেন বলতেছি, দেখা গেছে যে মোবাইলে আগের দিনে ছিল 1 লাখ 1.5 লাখ টাকা, যে মোবাইলগুলো ছিল মানুষ চালাইতো কয়েকজন ওয়্যারলেসের মতো, কয়েকজন ব্যক্তির কাছে, এটা একটা মানুষের একটা আকাঙ্ক্ষা থাকতো, এটা দেখবো একটু, এরকম আমিও যদি কথা বলতে পারতাম, এরকম ইচ্ছা ছিল। তো এইটাকে যখন আপনি 2002-এর পরে এসে, মানে তখন আর কি এটা বাংলালিংক এসে যখন ইসি করে দিল, মানে অল্প টাকার মধ্যে করে দিল, তখন মানুষের সাধ্যের মধ্যে করে, তখন মানুষ খুবই মানে ইন্টারেস্ট নিয়ে এটা কিনছে এবং অ্যাভেলেবেল করছে, তখন খুবই এটার প্রতি মানুষ কি হলো, মানে তো ওই লেভেলটার পরে এসে দেখেন ওই মোবাইলটারই কত পর্যায়ে চেঞ্জ হয়েছে, বাটন বুটন এগুলো গেল, তারপরে আসলো টাচ আসলো, এখন দেখেন আইফোনের এগুলা যে ঘুরতেছে, এখন যে ফিচার আসছে, বা যেই ধরেন আপনার মোবাইল মানে সব কিছু আপনার হাতে, এই ওয়ার্ল্ডের সমস্ত কিছু এইটার ভিতরে আপনি দেখতে পাচ্ছেন, কার্যক্রম করতে পারতেছেন, আপনাকে নিজে নিজে বন্ধু হিসেবে আপনার চলতেছে। এখন কি ওই একটার ওই ধরনের ওই চিন্তার মধ্যে রয়েছে? নাই।
তার মানে সময়ের সাথে সব কিছু পাল্লা দিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তা আমাদের রাজনীতিতে এরকম একটা জিনিস চলতেছে। তো হ্যাঁ, আপনার আমার সকলেরই ভালো মেধা যে রাজনীতি বুঝে মানুষের উপকার, রাজনীতি মানে কি? গোড়ার থেকে পত্তন করা মানে একটা সমাজকে ডেভেলপমেন্ট করা, সেই সমাজের শিক্ষার ব্যবস্থাপনা, সামাজিক ব্যবস্থাপনা, চিন্তাধারা এগুলো সব কিছুকে একটা পরিবর্তন আনা। এখন সেখানে শিক্ষার মূল্যায়ন করা, যে মানুষগুলো পড়াশোনা করছে, তার মেধা আছে, তার চিন্তা আছে, সে সমাজকে সুন্দর চায়। এই যে ব্যাপারগুলাকে দাঁড় করানো, এটা নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনার দল হয়তো সাস্টেন করবে আরও লং টাইম এবং সেইখানে দেশের পরিবর্তন আসবে, সেও পরিবর্তন হবে, সমাজ তাকে ভালোবাসবেন। আমি একটা সুন্দর উদাহরণ দিই, আপনি বুঝবেন তাহলে। জাস্টিন ট্রুডো, তার বয়স যাই আছে এবং বৃদ্ধ না, খুব বেশি ইয়ং। আপনার আমেরিকা ধরবেন না, কারণ আমেরিকার ফিলোসফি, দর্শন, রাজনীতি টোটাল আলাদা। হুম, কারণ ওদের ডেমোক্রেসি আমরা পালন করার মতো অ্যাভেলেবল না। ওদের এনে হয়তো বয়স্ক লোকগুলো হয়, কিন্তু কারণ আছে, সেটার পিছনে কারা কারা চালায় সেগুলো অনেক বিষয় আছে। জাস্টিন ট্রুডো দেখবেন ইভেন কিছু কিছু ভিডিও আসে, তারপরে ফ্রান্সের মেক করে এগুলো কিছু ভিডিও আছে, এতে খারাপ আছে কিছু, ওইটা হলো ধর্মীয় বা পৃথিবীকে চালাইতে গিয়ে সেগুলো আলাদা। কিন্তু তার দেশের জন্য সে দেখবেন একদম বাচ্চাদের সাথে কথা বলা, রাস্তায় হাঁটা, প্রোটোকল ছাড়া তার চিন্তাধারা, মানে এই যে ব্যাপারগুলো থাকে। হ্যাঁ, প্রোটোকল থাকবে, লিমিট। যদি আপনাকে লোক ভালোবেসে বলে, প্রোটোকলের দরকার হয় না, কারণ কেউ তো আপনার বিদ্বেষ না। তো এই যে উপমহাদেশ, আমাদের ভারতীয় উপমহাদেশে যে রাজনীতির আজকা দুর্দশা, যে ভয়ঙ্কর পরিস্থিতি, শুধু ওই গোঁড়ামির একটা সামাজিক ব্যবস্থাপনার জন্য আমরা বললে উন্নত হইতে পারতেছি না, প্ল্যানের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারতেছি না, আমরা আগাইতে পারতেছি না, আমরা পিছায় পড়তেছি। আরে ভাই, আমাদের সমাজের উন্নত লেভেলের যে সামাজিক ব্যবস্থাপনা যারা আছে, যারা এই নেতৃত্ব দিচ্ছে, সমাধান, তারা কি চায়? একটা নিজে গাড়ি শুধু নিজে কিনবে, সেই গাড়িটা সকলের সামনে দিয়ে সে নামবে, তার ভিডিও মেক হবে, সে বিশাল এক ব্যক্তিত্ব, এটা নিয়ে দাঁড়ায়। এখন ওই যে পাশে আর অনেক লোক আছে যারা আরও বাইরে আছে, যারা আপনার দলের না, শুধু দলের বাইরেরও, প্রোটোকলের লোকের বাইরে অনেক লোক থাকে। সমাজ যে আপনার ওই যে মিডিয়াতে যারা এই লক্ষ কোটি মানুষ দেখলো, তাদের মনে আকাঙ্ক্ষা আছে যে আমি আমার পরিবার নিয়ে একটা গাড়ি নিয়ে তো আমি কক্সবাজার যাইতে চাই, আমাকে দেওয়া হয় না, সরকার কি আমাকে দিতে পারে না? আমি একটা সুন্দর ফ্ল্যাটে থাকতে চাই, ওর মতো না হোক, আমি মোটামুটি একটা লাক্সারি না হোক, আমি একটা সুন্দর নিরাপত্তামূলক জীবন চাই, সুন্দর আমার বাচ্চার ভবিষ্যতের জন্য আমি এখানে রেখে যেতে, কার কাছে রেখে দেবো, এই যে ব্যাপারগুলো ঘটতেছে, এটা থেকে তারা বাঁচতে চায়। সেই রেনেসার যুগ, সেই ব্যবস্থাপনা এখন ঘুরতেছে। এখন এইটাকে কত দূর পর্যন্ত নিয়ে যাইতে পারে জানি না। তবে খুব সম্ভবত এটার কন্ট্রিবিউশন আরও সময় লাগবে। এই আপনার কার্যক্রম চলতেছে, মানে রোড মেকিং শুরু হইছে। এই মেকিংটা হয়তো কন্টিনিউ, আমি জানি না যে কোন লোক বুঝতে পারলো, কোন লোক, ধরে নেন আপনি ডক্টর ইউনূস, সে কোন চালে কেন আসছে, প্রধান উপদেষ্টা হইছে, এটা আলাদা বিষয়। কিন্তু উনি যখন বক্তব্য দেয়, দেখবেন ইয়ংদের নিয়ে দেয়। উনি বিদেশ গেলেও দেখছি ইয়ং জেনারেশনের ওই যে চাকরির জন্য সব কিছু নিয়ে সে কথা বলে, ঠিক আছে? হয়তো তাকে, আমি বিশ্বাস করেন, আপনি যদি ভোট নেন, ইয়ং জেনারেশন বা যাদেরই দেখবেন ইউনূসকে বেশি ভোট দেবে। কেন জানেন? ভোট বলতে এই ভোট না, মানে সাপোর্টিং, তার একটা কারণ হয়তো বৃদ্ধরা দিবে না, বা অমুকে তার জেলাসপূর্ণ দেখবেন। অনেকে, আমার মজার বিষয়, আমরা যখন টকশো খুলে তখন দেখি কিছু লোক আসে যারা কিনা হয়তো দেশের রাজনীতিবিদ বা একটু শিক্ষা টিক্ষা হয়েছে ভালো, মানে বয়স তার 60-70 বা ইউনূসের সমমানের কাছাকাছি, মান না, মানে পড়াশোনা পাতে, তখন সে বলে ইউনূস কি, ইউনূসের এই ঘুষখোর, সুদখোর, বিভিন্নভাবে তাকে আনকালচার এগুলার জায়গায় নেওয়া যায়। আসলে এটাও ওই ব্যক্তিরই নিজস্ব একটা ক্রোধ, ভুল একটা সিদ্ধান্ত, ক্রোধ। হ্যাঁ, ইউনূস ভুল করতে পারে, তাকে ভুল সংশোধন করার জন্য সঠিক পথে সুন্দর বুঝাই দিতে পারেন যে এই ভুলটা হচ্ছে, আপনি এটা করেন না। কিন্তু সে তাকে এমনভাবে, সে কিছুই না এমন বোঝায়, অথচ পৃথিবীর সকল দেশ তারে নিয়ে পাগল। আপনি কিছু না আপনার কাছে, আপনি তো বাড়িতে যেখানে থাকেন, যা খান, যে পরিবেশ, জীবনে যেখানে গিয়ে আপনি যার দুয়ারে গিয়ে দাঁড়ানোর মতো জায়গা আপনি দাঁড়াবেন, কি ওই দেশে ঢুকতেই পারবেন না, সেইখানে সে প্রেস ব্রিফিং করে, তাকে নিয়ে আলোচনা, মানে তাকে নিয়ে মিডিয়া ধরে দেয়, তাকে প্রোটোকল দেওয়া হয়। তো এই যে ব্যাপারগুলো আছে না, এটা হাস্যকর ব্যাপার হয় যখন তার ভাই, যোগ্যতা সবারই আছে, আপনি কিন্তু যোগ্যতা, আপনিও যোগ্য, কিন্তু মানে এই না যে যোগ্যতা মানে এই না যে আমার যে পৃথিবীর ওই সর্বোচ্চ পর্যায়ে মানে কথা বলার জায়গা, তাকে নিয়ে আমি বাজে মন্তব্য করে তাকে আমি হেয় প্রতিপন্ন করে, এটা করলে লাভ নেই। কারণ এগুলো অনেকে করছে, করে কোনো লাভ হয় না, কারণ যার যার যোগ্যতা আল্লাহ তাকে ব্যবস্থাপনা দেয়। তো এইখানে
যে যে দলগুলার জন্য আজকে একটাই কথা যে আমি হয়তো যতটুক বুঝি সেটা হচ্ছে আপনারা গভীরভাবে পিছনে দাঁড়াইয়া আপনার গল্পগুলাকে খেয়াল করেন। সে ভাত দে গল্পের মতো ছবি এখন হয় না। আপনি সালমান শাহর প্রেমের গল্পের যে হইতো সেটা এই মুহূর্তে নাই। এখন যে সামাজিক যে অবক্ষয় বলেন আর বা ভালোই বলেন, যেটাই বলেন সমস্যা নাই। কিন্তু ওই যে সুপারস্টার যারা আছে ওই যে এই শাকিব খান কি ধরনের ছবি-টবি করে এই ধরনের কালচার ছেলেরা মনে হয় দেখে, মেয়েরা দেখে। তাদের ভিতরে একটা কালচার চলে আসছে। এটাকে আপনি ফালাই দিতে পারবেন। এটাকে ঘুরাইতে হইলে আপনাকেই আপনার আচরণ দিয়ে ঘুরাইতে হবে। আ ছোট্ট একটা উদাহরণ দেই। ধরেন আমাদের সময় যখন আমরা যারা যেসব লোকজন সিগারেট-টিকেট খাইতো, এলাকার বড় ভাই, মুরুব্বি, চাচা তাদেরকে দেখলে আশেপাশের গল্লি থেকে একটু দূরে গিয়ে হইলো মানে সে এমন একটা পর্যায়ে গিয়ে খাইতো যাতে সে দেখতে না পায়। আর দেখলেও তারা কিন্তু এরকম ছিল শাসন করত। মার দিত, থাপ্পড় দিত বা বিভিন্ন সময় বাপ-মার কাছে বিচার দিত। এইরকম একটা চাপে ছিল ছেলেপেলে যারাই খাইতো। কিন্তু এই যুগটা যখন চলে গেল বর্তমানে ওই ছেলেপেলেগুলা রাস্তায় যেকোনো জায়গায় আপনি ১৫, ১৬, ১৪, বিভিন্ন বয়সের ছেলেপেলে দেখবেন ওপেন দোকানে সিগারেট মুরুব্বি দাঁড়ায় আছে, কি করতেছে, কই দোকান থেকে সিগারেট কিনবে কিনা। ওই সময় ছিল এই দোকানে যাবে কিনা সিগারেট কিনতে। কে আছে এই লজ্জায় সিগারেট যে বেচে সে মুরুব্বি কিনা, তার কাছ থেকে নিব কিনা। এগুলা চিন্তা করতে, করতে সে অন্তত যে ৫ মিনিট ৭ মিনিট লাগে একটা সিগারেট খাইতে সে সিগারেট কিনতে গিয়ে ০.৫ ঘন্টা পার করে ফেলাইছে। কিন্তু বর্তমান লেভেলে বর্তমান যে সময় এই ২৪ গিয়া ২৫ চলতেছে, এইখানে কি চলতেছে? এইখানে ওই ছেলেটা চিন্তা করে না কে দাঁড়াইছে, উনি চিন্তা করে আমার বাবার টাকা বা উনার ইনকামের টাকা সে খাবে তোর কি? সে এখানে এসে ধরাই দিছে। এখন তাহলে বুঝতে পারেন যে পরিবর্তনটা কোন জায়গায় আসছে, হুম? তো এইটাকে আপনি খারাপ চোখে দেখার দরকার নেই। এটাকে আপনার ডিনাই করার দরকার নেই। এটাকে আপনি সলিড ভাবে নিয়ে আসেন যে তুমি ঠিক আছে আমাদের এইটা হয়তো ভুল হইতে পারে। এই সংশোধন করে এভাবে চললে বেটার হয়। আমাদেরও এখানে একটা মজার বিষয় যদি দেখেন বিশেষ করেন যদি কোনো কারণে আগের দিনের যারা ছেলেপেলে ছিল তারা যদি গোপনে সিগারেট না খাইতো তাহলে বড় ভাইদের সাথে মিল্লা খাইতে পারতো। তাইলে এটা একটা খাবার স্মোকিং একটা অথচ খারাপ দৃষ্টিতে দেখা এটা তো আর লজ্জাকর বিষয় না। এটা ছিল হইলো শারীরিক ক্ষতি। এটা লজ্জার বিষয় না। লজ্জার বিষয় তো রোমান্স বা মেয়েদের সাথে খারাপ এইগুলা লজ্জার বিষয়। হুম? এই মানুষকে বকাঝকা করে। কিন্তু ওইটাকে সে লজ্জাকর না ওই সুদখোরের ব্যাপার ওইগুলা বা সুদ খায় এগুলা লজ্জাকর হয়ে গেছে সিগারেট খাওয়া লজ্জাকর। আর যদি বড় ভাইয়ের সাথে খাইতে পারো বড় ভাই বুঝতো খাওয়ার পরে বুকে ব্যথা হইছে, কাশি হইছে, জ্বর আসছে, খারাপ হইছে, অসুস্থতা হইছে বিভিন্ন। তাহলে ওই ছোট ভাইরে একসাথে খাইতে গিয়ে বলতো, "দেখ বাবা ভাই আমি যে এটা খাইতেছি আসলে এটা খাওয়ার পরে মানে রোগ দেখা দিছে, বিভিন্ন প্রবলেম হইছে। তুই যে খাইস না।" এটা বুঝাই দিতে পারতো। তাইলে দেখা গেছে ওই খাবারটা ওই আস্তে, আস্তে ধরেন অন্তত 10% ছেলেপেলে খাইতো না বা মেয়েরা তো খায়। আগের দিনের সিগারেট তো বিড়ি এগুলা তো মহিলারা খাইতো। এই যে আমার দাদিদের আমলে দেখছি তারা এই পাতার বিড়ি তারা বানাইয়া বাজার থেকে নিয়ে বিড়ি ছাড়া তাদের ভাল লাগতো না। তারা খাইতো এটা একটা খারাপ হিসেবে নিয়ে তারা খাইয়া অভ্যাস হয়ে গেছে। তারা ছোটবেলায় নাকি তাদের ওই যে মুরুব্বিরা একসাথে খাইতো এগুলার। তারা এটা কোনো সময় ভাবতো না যে এটা তার শারীরিক ক্ষতি ওইভাবে প্রচারণা ছিল না। তো এখন কথা হইছে তারা ওই যে তামাক পাতা দিয়া কাগজ বইলা খাইতো বা বিড়ি কিনা আনতো এগুলা খাইতো। এখন আপনি সমাজকে দৃষ্টিভঙ্গি দেখেন। আপনার দৃষ্টিভঙ্গিটা হইলো মেইন। ওই সময়ের সমাজ দৃষ্টিভঙ্গি খারাপ ছিল। আমি শুনছি আমার বাবা আমার মামার সাথে মানে তার মামার সাথে সে একসাথে সিগারেট খাইছে। হ্যাঁ? একটা সময় ছিল। তো এগুলা জীবনের গল্প। এটা মানুষের ঘটছে এটা। আর এখন ওইটাকে যদি এক শ্রেণীর মানুষ পরবর্তীতে এসে চোখে নেয়, তুমি সিগারেট দাও, "আরে ধরে নে, ওরে পিটা।" ভাই সিগারেট খাওয়া নিয়ে অনেক ছেলে খুন হইছে বাংলাদেশে। বড় ভাই, ছোট ভাই কুপাকুপি করছে। এটা তো আপনারা অনেক সময় দেখছেন। বিভিন্ন এখনো অনলাইনে গেলে কিছু পাবেন। তা আমার কথা হচ্ছে সামাজিক প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন তাদের অস্তিত্ব থাকবে না থাকবে না, হ্যাঁ? এইটার মূল প্রেক্ষাপট সামনের ভবিষ্যৎ করে দিবে। আপনার একটা দল থাকে ওই সমাজের বাস্তবতার মুখকে যদি সে নিতে পারে তখন দলটা টিকে থাকে। আর যদি বাস্তবতাকে সে অস্বীকার করে আর সেটাকে সে ভন্ডুল করার চেষ্টা করে বা ভালো হয় না তখন সেটা কি হয় আস্তে, আস্তে বিলীন হয়ে যায়। ওই মানুষগুলা বিলীন হয় না, দলটা বিলীন হয়। কারণ ওইখান থেকে মুখ ফিরিয়ে নিতে থাকে মানুষ। কারণ দল বেঁচে আছে মানুষের জন্যই, ঠিক আছে? ওই দলের প্রধান বা কয়েকজনের জন্য না। ওইখানে লক্ষ, লক্ষ লোক ওই দলের অনুসারী গিয়ে দাঁড়ায় তার কথা শুনে ওইটার জন্য তাই দলটা আছে। আর যদি ওইখানে শুধু আপনি ৩০০ আসনের ৬০০ ক্যান্ডিডেট দাঁড় করে রাখেন একটা ঘরের মধ্যে তাও সেটা
ক্যাপচার হবে না। এরকম অনেক শত শত দল আছে, গিয়া দেখেন ছোট ছোট দল, বাসদ মাসদ, তারা কয়েকজন মিলে ঘরোয়া মিটিং করে, তাদের বিশাল জনসভা করার মতো এবিলিটি থাকে না। তো আমাদের পরিকল্পনা হোক আর আপনাদের পরিকল্পনা হোক, এই সমাজের পরিকল্পনা হোক, সকলে মিলে, আমি কোনো দল করি না, কোনো কিছুতে নাই, কিন্তু আমার চিন্তাটা হচ্ছে, আমি যেটা নিয়ে কয়েকদিন বুঝলাম 24 থেকে এই পর্যন্ত, এর আগের রাজনীতি দেখলাম একটা শেখ হাসিনা, যদি হ্যাঁ দেখেন যে কোনো দল আবার পুনরায় ফিরে আসতে পারে এই সমাজের চাহিদাকে পূরণ করার জন্য। আমি এই চাহিদার শেষ কিছু পয়েন্ট দেখাই, একটা খাদ্য দিয়েই। খাদ্যটা হচ্ছে এরকম, আপনার সমাজ, আমরা যখন ছোট, আমার বাবা এবং মা খাবার দিত, কিছু ফল, কলা, বিভিন্ন ফল-টল এগুলো এনে দিত, ঠিক আছে? খাইতাম। তখন আমাদের পারিবারিক সন্ধ্যায় বা বিভিন্ন সময় খাবার ছিল হয়তো একটু চা, টোস্ট এইগুলো, এই ধরনের। দেখা গেছে একটু পিঠা, বাবা মারা এগুলা তৈরি করতো, দাদিরা একটু এই ধরনের খাবার দিত। মানে যেগুলা বলা হয়, যেমন খুদের বউয়া বলেন, এগুলা ভর্তা-টর্তা, এগুলা দিয়ে সকালে খাবার। এখন সকলকেই জিজ্ঞেস করেন, আপনি সকলেই খাইতো এগুলা। এটা দিয়ে তার জীবন একটা স্টার্টিং ছিল, হ্যাঁ? তার সকালে, বিকালে বা দুপুরে একটু পোলা মাংস খাইছে এভেলেবেল, এটা এখনো চলে। কিন্তু গুঁড়া মাছ খেত প্রচণ্ড, হ্যাঁ? মেধা ভালো থাকতো। কিন্তু এর পরবর্তী জেনারেশন আসার পর দেখেন, আমরা তখন ছোট সময় স্কুলে গেলে আমাদের যে টাকা দিয়ে একটা বাটার বন কিনতাম, 2 টাকা দিয়া। সাথে একটা কলা কিনা যেত 58 টাকা, এগুলা দিয়ে খাইতাম, হ্যাঁ? একটা আইসক্রিম, এই যে দেখেন আইসক্রিমের লেভেলটাও চেঞ্জ হইছে। মজার বিষয় কেন? আমরা শুধু বরফের আইসক্রিমগুলাই খাইছি। একটা বরফ, সেটার ভিতরে কিছু নারকেল ছিল, সেটা দিয়া বানাই দিত পানিতে, এরকম করতো, ছোট ছোট আইসক্রিম বের করতো। মানে এই বরফের পানিতে খুব বেশি কতক্ষণ রাখার পর এটা জমে যেত, এটা ঢেলে দেয়া। তো এইরকম আবার বাইরে ওই যে মাথায় পেটি নিয়ে আসতো, ওইটার ভিতরে ওই খাবারগুলো আমাদেরকে, আমরা এইটা নিয়ে আমাদের টাকা নেওয়া, এইটা নিয়ে বাজার সম্পাপড়ি, মনাক্কা এগুলো খাইতাম, হ্যাঁ? এইটা নিয়ে আমাদের খুব জীবন চলে গেছে, লাটিম দিয়ে খেলা। তো এখন আমি ওই সময়ের জন্য শ্রেষ্ঠ, ভালো লাগার জিনিস ছিল। কিন্তু এই সময় আপনার ছেলেকে যদি আপনি এটা দেন, তুমি লাটিম দাও, এখানে খেলো, বিরিং খেলো, সে খেলবে না। কেন খেলবে না? তার এটা ভাল লাগে না। তার মেন্টালিটি চেঞ্জ করছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরিবর্তনের পর পরিবর্তনের পর পরিবর্তন করে দেয়। বিভিন্ন জায়গায় তার কার্যক্রম, তার সফটওয়্যারই চেঞ্জ করে দেয়। কেন করতেছে না দেখেন, আগে আমরা এখন খাবার কি হইছে বাচ্চাদের, দেখবেন আপনার বাচ্চা চাউমিন খাইতে চায়। তখন আমরা লজ্জা পাইতাম, শরম পাইতাম, খারাপ বলতো বাবা-মা, মানে নুডলস এটা বলতো, এখন চাউমিন তো বলতেছে, ঠিক আছে? একই জিনিস চাউমিন এগুলো। তো ওইটা কি ওই কেঁচুর মতো লম্বা, এটা দেখলে মানে বাবা-মা বলতে এটা কি খায়? এগুলা বিদেশিরা খায়, এগুলো ভাল না, এগুলো অসুস্থ হয়। তো এই সময়টা ওইখানে চলে গেছে। পোল্ট্রি মুরগি আমরা যখন প্রথমবার দেখতে গেছি, এত তাড়াতাড়ি ৩০ দিনে এই পোল্ট্রি মুরগি বড় হয় কিভাবে? এত দ্রুত বড় হয় কিভাবে? সেটা বড় হয়ে গেছে। সেটার খাবার নিয়ে মানুষ তখন মানে মানুষে জোর করে দিলেও খাইতে যেত না। এরকম একটা মানসিক পর্যায় ছিল। যে এটা খেলে রোগ হইতে পারে। এত তাড়াতাড়ি দেশি মুরগি নিয়ে তারা ব্যস্ত। এখন কি হইছে দেখেন আপনি বাজারে, দেশি মুরগি খাবে কথা চিন্তাই করতে পারে না। কিছু বড়লোক মানুষ টাকা-টুকা থাকলে বাজারে বিভিন্ন বড় জায়গায় গিয়ে কয়েকটা কিনে নিয়ে খায়, তাও প্রতিদিন না। ওই পোল্ট্রি মুরগি সকলের ঘরে যাচ্ছে। ঠিক আছে না? পাঙ্গাস মাছ সকলের ঘরে যাচ্ছে। এখন আসেন, তাহলে এই যে খাবার চেঞ্জ হলো, এখন চাউমিন, এখন দেখেন প্রত্যেকটা পরিবারে দেখবেন, আপনি যদি ফেসবুকে খুলেন, তারা কোথাও গিয়া যদি আড্ডা দেয়, কোনো খাবার কন্ট্রিবিউশন করে, সেখানে কি দেয় দেন? পোড়া মুরগি, সে পোল্ট্রি। আবার দেখবেন ওইখানে মাছ পোড়া এগুলা। তারপরে খাবার কি? চাউমিন তো খাচ্ছি, ওইখানে বার্গার, তারপরে হইলো ওই যে আপনার কি বলে এখন সবচেয়ে এই খাবারগুলাই কি হইছে? সেরা খাবার। এইগুলা ইউরোপরা খাইতো, আমেরিকানরা খাইতো। ওই খাবারগুলো এখন আমাদের দেশে কি এভেইলেবল সার্ভ হইতেছে। কেকগুলো আসতেছে, বিভিন্ন। এখন আসলে এটার ভিতরে কিন্তু ক্ষতিকারক আছে। আপনি যদি বুঝতে যান যে ক্ষতিকারক আছে, কেমিক্যাল যুক্ত অনেক কিছু, সীসাযুক্ত, এগুলা মানুষের শরীরের জন্য ক্যান্সার বয়ে নিয়ে আসে। বিভিন্ন বড় এটা নিয়ে হয়তো ডাক্তাররা ভালো কিছু বুঝাইতে পারে সমাজরে। তা আমার কথা হচ্ছে পরিবর্তন হয়েছে। ওই পরিবর্তনের সাথে পরিবর্তন কি হয়েছে? প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে। এখন বাচ্চারা সন্ধ্যা হইলে তাকে আপনার নুডলস পাকায় দিতে হবে। তার খাবার মেনু চেঞ্জ করে দিতে হবে, সে ওইভাবে চলবে। দেখেন একটা ছেলে খুবই দ্রুত বড় হয়ে যায়, লম্বা, মানে সে ফার্মের মুরগির মতো ওজন। তার বয়স হচ্ছে 13 থেকে 14, তাকে দেখতে 17, তাকে লাগতেছে 22-23 বছর বয়সে, 25ও মনে হয়।
কারণ সে এত গ্রোথ বেড়ে গেছে, কিন্তু তার এজ কমে যায়, মানে তার লংজারভিটি কমে যেতে, সে ইমিডিয়েট বড় হয়ে যাচ্ছে লংজারভিটি। যেমন ফার্মের মুরগিকে আপনি অতি দ্রুত বড় করছেন 1.5-2 মাসে, তা 1.5 কেজি হয়ে গেছে, তাকে বিক্রি করে জব করে খাওয়ার পজিশন হয়ে গেছে। ঠিক মানুষগুলা একটু দ্রুত ফুলে ফাইফা যখন বড় হয়, তার এজ কমে আসে, 100 বছর বাঁচার পরিকল্পনা তার থাকে না, 60 বছরে সে বৃদ্ধ হয়ে মৃত্যু হয়ে যায়, 50 বছরই শেষ হয়ে যাচ্ছে। কারণ এই যে এখানে তার শারীরিক কাঠামো চেঞ্জ হয়ে গেছে। তো এই যে ব্যাপারগুলো আপনি যদি খেয়াল করতে যান, এটা নিয়ে আমাদের অনেক কিছুই আরও এপিসোড করব আমি, এই যে খাদ্যের উপরে একটা। তো আমরা আসলে কি, আমরা যেখানেই থাকি এই সমাজের এই যে আপনি দর্শনকে আপনি দূর থেকে দেখেন, যে সেই মানুষই সেরা যে কিনা দূর থেকে দর্শন বুঝতে পারে, যে যে কিনা আগামী ভবিষ্যৎ চিন্তা করা যায়, যে আগামী ভবিষ্যতে এই বর্তমান ছেলেরা কত দূর পর্যন্ত কি করতে পারে, বা এই মানুষগুলাকে আপনি তো ইয়ং জেনারেশন ছাড়া কিছু করতে পারবেন, দেশ আঁকাবে না কখনোই। কারণ ওরাই কাজ করে, ওরাই রিক্সা টানে, ওরাই কলকারখানা টানে, ওরাই সব কিছু করে, ওরা যেভাবে চায়, ওদের চাওয়া আপনি শিখে গেছে। এখন এদেরকে দামাই রাখতে গেলে আপনার দল টিকবে না, এদেরকে আটকায় রাখাটা ধ্বংসের দিকে যাবে দল। তো এরা নতুন করে সমাজকে আরেক দিকে নিয়ে যাবে, বুঝতে পারছেন, এটা বাস্তবতা। তো এটা হয়তো তাদের ক্ষতি হবে কিছু লোকের, কিন্তু পরবর্তীতে দেখবেন এরা ইস্টাবলিশ হয়ে গেছে। এখন আমাদের যে পুরাতন ব্যবস্থাপনায় ব্যাক সাইডে যারা আছেন, যাদেরকে আমরা ছোটোর থেকেই দেখে যাচ্ছি, আমার বাবা মা যারা, তারাও দেখে যে দলগুলো আছে যারা দেশের উপকারের জন্য কাজে বিভিন্ন সময়, তাদের কন্ট্রিবিউশন না, এটা ভুল। তার যুগ থেকে সে অনেক কিছু করে গেছে, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এরা সবাই এই সমাজের কাজ করছে। হ্যাঁ, নাইলে তো সমাজ একত্রিত হয়ে এত বড়। এখন চাওয়ার লেভেলটা বিগ, তো আপনারা যদি পূরণ করতে না পারেন, তাহলে ওরাই দেশকে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আপনি দলীয় হন, সামাজিক যে বড় বড় নেতা আছেন বা নীতি নির্ধারক আছেন, তারা দূর থেকে এই দর্শনটাকে আপনি ফলো আপ করেন, অটোমেটিকলি দেখবেন আমাদের এই রাজনীতিতে একটা নতুন প্রভাব আসবে, রাজনীতিতে একটা নতুন ফরম্যাট আসবে। পৃথিবীর বিভিন্ন, দেখেন আপনি হঠাৎ করে এই যে জেনারেশন এত এত খেপছে, এখানে ভারত একসময় কি আগ্রাসন ছিল এই বাংলাদেশে, মানে কেউ কথা বলবে সুযোগ ছিল না, হয়তো কথা বলতে গিয়ে হাদি মারা গেছে, আবারই বলতেছি, বিভিন্ন কারণে হইতে পারে। তো সেই ভারত এখন এইদের চাপ দেখে সে উদ্গ্রীব হয়ে গেছে, সে এখন আ মানে অন্যরকম একটা, হয়তো ক্ষতি হইতে পারে বাংলাদেশের, হয়তো নাও হইতে পারে। কিন্তু তারা এটুক বুইঝা নিছে, এই দেশের মানুষগুলা তাদের কর্তৃত্ব আর মেনে নিবে না। বুঝতে পারছেন? এই যে ব্যাপারগুলা ঘটতেছে, এটা আরেক ধরনের। এখন অনেকে যদি তাকে আবারই দাঁড় করাইতে চান যে ভারত আমাদের ছাড়া চলবে না, তাহলে দেখবেন এটা অন্যরকম হয়ে যাবে। তাই আমাদের কথা হচ্ছে যে জনগণ যারাই যেদিকে যেতে চান, সকলেরই উচিত দর্শন, মানে সুদূর ভবিষ্যৎ চিন্তা। ধরেন রাজনীতির যে নীতি নির্ধারক নেতা আছে, বিএনপির যারা আছে, যারা এখন নির্বাচন করতে বা দেশ গঠন করার জন্য তারা দলে ক্ষমতায় আসার খুবই সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা 80% এর মতো। ঠিক আছে? বাকি দলগুলা হয়তো 20%। যদি এখন এটা 20% চেঞ্জ হয়ে যায়, 80% উল্টা দিকে চলে যায়, তাহলে কি হইব? তাই আপনি তো হঠাৎ করে পড়ে যাবেন, ঠিক আছে? যে এত বছর হইল না আবার। হ্যাঁ, আপনাদের কন্ট্রিবিউশন মারাত্মক ছিল এই দেশকে সুন্দর করার। কিন্তু ওই যে চাওয়া পাওয়ার, মুরব্বিয়ান চিন্তা, কথার সাথে, জীবনের সাথে, চলার সাথে, মেন্টালিটির সাথে অবশেষে একটা জায়গায় গিয়ে স্থির হয়ে যেতে হইব যে আমার দল আস্তে, আস্তে কি হচ্ছে? দেখেন আপনি 16-17 বছরের ক্ষমতায় যে 2006 ছাড়ার পরে আজ 25 সাল, এই যে প্রায় 18-19 বছর হয়ে গেছে। এই যে ক্ষমতার থেকে বাইরে যেকোনো কারণে খারাপ প্রতিক্রিয়া আপনাকে আসতে দেয় না, গণতন্ত্রের বিকশিত বন্ধ করে দেয়। কিন্তু এটা একটা রিজন চায়। শেখ হাসিনা একটা রিজন গেছে, ওইখানে তাকে জোর করে কেউ নামাইতে যায় নাই। ওই সময় যতটুকুই পারছে আপনার দল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এরপরে একবার নামাই দিয়া গেছে এই 25-24-এ। কিন্তু এই যে ব্যাপারগুলা ঘটছে, ওইখানে কিন্তু আপনার কি লস হইছে বিএনপির? সময়গুলা লস হইছে। ২ টা টার্ম বা ১ টা টার্ম সে ক্ষমতায় আসতে পারত। কিন্তু এই যে ব্যাপারগুলা ঘটছে, এখন আবার আইসা যদি আপনাদের ভুল সিদ্ধান্তে, ভুল প্ল্যানে, চিন্তার সাথে আপনি দূরদর্শন থেকে চিন্তা করেন, তাহলে তো সবকিছু গুছায় উঠে। মানুষের দিকে তাকায়া বোঝার আগে আপনি চিন্তা করেন কেন এগুলা হচ্ছে? এগুলার পিছনে কারণটা কি? এটার রিজনটা কি? এটা বুঝা আপনি ওইভাবে সিদ্ধান্ত নেন, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে কি। আর যদি এদিকে না আসতে পারেন, তাহলে আবারই এই প্রত্যাখ্যান কয়বার করতে পারবেন? কয়বার হইতে পারবেন? তারপরে নিজেদের জীবন, নিজেদের পারিবারিক ব্যাপার, নিজেদের এই এই দলীয় ব্যাপার সবকিছুই তো একটা আ এই নীরব দিকে চলে যাবে যে আমরা আর আগাইতে পারতেছি না। তো এটাও চলবে না। তো আপনাদের ভিতরে যারা মেধাশীল, যে ছাত্ররা
যে ছাত্র দলের দলের যে 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 ইয়ং জেনারেশন যারা কিনা আছে না, তারা তারা কি চাচ্ছে, তারা দেখেন আপনার মজার বিষয় আপনি খেয়াল করেন যে বিএনপি আওয়ামী লীগে ইয়ং ছেলেপেলে যারা দেখেন নির্বাচনের জন্য খুব সম্ভবত 30 বছর বয়স করা আছে না, যে 30 বছর হলে সে নির্বাচন করতে পারবে বা কত আমি খেয়াল না, হ্যাঁ এরকম। তাহলে 30 32 35 28 এরা তো আপনার নির্বাচনে দাঁড়াইতে পারতেছে না, এরা সাহস পায় না দল থেকে। মজার বিষয় হলো আপনি একটা কেন্দ্রে 300-র মধ্যে দেখেন যে একটা কেন্দ্রের মধ্যে সে দাঁড়াবে এই সুযোগ সুবিধা তার কাছে আছে, বা সে সে রাজনীতি করে এই মানে সে 15 বছর ধরে রাজনীতি খুবই ভালোবাসে, কিন্তু এখন বলবেন তার যোগ্যতা না, সেখানে তো শিক্ষিত ছেলে আছে অনেক, কিন্তু তারা কিন্তু দল থেকে ওই যে 3-2জন আছে বড় বড় নেতা মারামারি করে, তাদের টাকা পয়সা আছে, তাদের পেশি শক্তি করে রাখছে, দল তাদেরকে ওই পজিশন দিয়ে রাখছে, যে দলীয় সে দলের সে বাপদাদার আমল থেকে আসছে, তার গোষ্ঠী করতে হবে, সে ছাড়া ফেল করবে, এরকম নাকি তাদের কাছে রিপোর্ট আছে। তো এই যে দিয়ে রাখছে, দেওয়ার পরে ওনার ওই দলের ভিতরে যে গণতান্ত্রিক আরও কিছু ব্যাপার আছে, যার যার মেধা আছে, সে একজন ডাক্তার হইছে, সে একজন বড় পাইলট হইছে, বা নেভির একটা চাকরি পেয়েছে, বা বড়, এবং সে খুবই সৎ এবং বেটার কোয়ালিটির ছেলে, তার চিন্তা দূরদর্শন, সে আরও 20 বছর সামনে কি ঘটতে পারে এই ধরনের চিন্তা, এই ধরনের পরিকল্পনা তার ভিতরে আছে। যদি এটাকে সে ওন করতে পারে, তাকে কেন ক্ষমতায় নিয়ে আসা হচ্ছে না? প্রথম ব্যাপারটা হচ্ছে তাকে ওই ওই শহরের একটা একটা মানে চালানোর মতো তাকে, আপনারা তো দল যে যারা উপরে নীতি নির্ধারক তারা তো এটাকে খেয়াল করবেন যে আসলে এই প্রয়োজনে এই সুযোগের এইবারকার নির্বাচনে এইখানে এই কার্যক্রমটা হওয়া উচিত, তাকে নিয়ে আসা। ধরে নেন আপনি একটা জেলা আছে, সেখানে আপনার 10টা আসন আছে, ওই জেলাকে আপনি উন্নত করতে চান, ইনফ্রাস্ট্রাকচার মানে বিল্ডিং, রোডস অ্যান্ড হাইওয়ে সব কিছু। তো ওইখানে যদি আপনার 5টা ওইখানে 6টা আসন থাকে, তো 6টা আসনে উচিত কি ওইখানে ওই সময়ের জন্য 6টা ইঞ্জিনিয়ার আপনি ইয়ং বা যারা বুঝে জ্ঞান এদেরকে দাঁড় করানো, কারণ এরা যাতে ওইখানে প্রতিনিধি হয়েও ভালো কাজ করাইতে পারে। সে তো ইঞ্জিনিয়ার, সে তো রোড এবং বিল্ডিং ইমারত সব কিছু ভালো বুঝে। প্রথম এটাই বললাম। সেকেন্ড, আরেকটা বিভাগ আছে বা আরেকটা জেলা আছে যেখানে ডাক্তারদের প্রয়োজন, মানে ওইখানে চিকিৎসা প্রয়োজন, ওইখানে একটা মেডিকেল করবেন, তাহলে ওইখানের এমপিটা একটা মেডিকেলের পর্যায়ে যে ওই সময় 5টা বছর সময় পাইছেন, ওইখানে ওরকম একটা যোগ্য আপনার দল থেকে বের করে দেখেন, ওকে পাশ করায় নিয়ে আসেন, ঠিক আছে? মানে আমার আমার চিন্তাগুলা কিন্তু আসলে পাগলামি বলতে পারেন, কিন্তু আমি বলতেছি একটা দলের জন্য না, একটা দেশের জন্যই বলা, দেশটাকে চেঞ্জ করা। আরেকটা দর্শনে যান, দেখেন আপনার দলের যে যারা, যেমন একজন মাস্টার, এখন আপনি একটা কারিগরি শিক্ষা বা ওই শিক্ষা অঞ্চলে কি করতে চান, ওইরকম একটা লোককে আপনার ওই পোস্টে এমপি পদে বা আপনার পৌরসভা চেয়ারম্যান বা যে কোনো পদে তাকে নিয়ে আসেন, দেখেন ওই অঞ্চলটা ওই কিছু সময়ের জন্য সে ওই অংশটা চেঞ্জ করে দিবে। তার মানে যে আপনাদের মানে রিকোয়ারমেন্ট, দেখেন একটা কোম্পানি যখন তৈরি করে তখন কিন্তু দেখেন যেখানে যে অবস্থায় চাকরির জন্য বিএ পাস লোক নেয়, ধরেন একটা দর্শনের উপরে ওই কলেজে প্রয়োজন, কিন্তু ওই সাবজেক্টে কিন্তু বাংলার একটা টিচার আনলে চলবে না, বা গ্র্যাজুয়েশন নিয়ে আসলে চলবে না। তার মানে প্রত্যেকটা জিনিসেরই ওই সাবজেক্টের উপর ডিপেন্ড করে, নির্ভর করে পরিবর্তন আনার জন্য। তা পরিবর্তন আনার জন্য দলীয় এই যে কাঠামোগুলো আছে না, এগুলো চিন্তা যদি আপনি ফরম্যাট ফিল আপ করতে থাকেন, দেখবেন সমাজ চেঞ্জ হইতে বাধ্য, বাউন্ড, মাস্ট বি। কারণ ওই যে দেশও চেঞ্জ হবে। তারা কি চাচ্ছে, মানে আপনি আপনার দলকে আপনি যদি একই মূল্যধারা আপনি গইনা দেখেন, স্থায়ী কমিটির বিএনপি সদস্যগুলা দেখেন, আপনি ওই একই সিরিয়ালের লোক আছে, কেউ মরে গেছে, তার নাম কাটা গেছে, এর পরবর্তীতে আবার পরের ওই পিছনের যে আরেকজন 10জনকে চিনেন মিডিয়াতে আপনি 20 বছর ধরে তাকে নিয়ে বসে দিচ্ছেন। এখন আসলে তার যোগ্যতা ওই সময় কিরকম ছিল আর এখন কিরকম আছে, দুইটা কি এক? না, এক না। তাহলে ওইখানে নিয়ে আসেন কেন? ওনার প্রভাবে দল ভেঙে যাবে না? দল ভাঙে এইভাবে, আপনি ক্ষমতায় আসতে পারেন না। তাহলে ওইভাবে যদি করতেন তো দল তো আরও লোকজন নিয়ে হেভি থাকতো, নতুনত্ব এক ঝাঁক আসতো। এখন পুরান থাকবে, ওই যে বললাম যারা ভালো, যাদের চিন্তাধারা ভালো, তার যারা নীতি নির্ধারক, এখানে 2টা প্ল্যাটফর্ম থাকুক না, সবাই এমপি হইতে তাদেরকে দলের ওই জায়গায় থাকবে, তারা জ্ঞানী থাকবে, তারা বুঝবে ওই ছেলেটা ওইখানে কাজ করতেছে, ওকে নিয়ে আসেন। আপনি আপনি আপনার দলীয় যে প্রধান আছে বর্তমানে, হ্যাঁ, আপনাদের যে প্রধান, যে কোনো দলের একজন প্রধানকে খেয়াল করেন, সে এখন বর্তমান ক্ষমতায় নাই বা দলকে পরিচালনা করতেছে। এখন আপনি বসে চিন্তা করে দেখেন যে আপনি ঢাকা বিভিন্ন একটা আসন আছে, ধরেন 1 আসন, 2 আসন, 3 আসন, 4 আসন, বিভিন্ন আসন আছে। এই আসনগুলোর মধ্যে খেয়াল করবেন যে
দাঁড়ায় যে এখানে তো বিএনপি বা আওয়ামী লীগ যে কোনো, আওয়ামী লীগ তো নাই এখন, বিএনপির যে দল আছে সেখানে যেহেতু নির্বাচন করে এখানে কিছু লোক আছে, তাদেরকে আমরা আসলে এই কারো রেফারেন্স ফোন ওই বড় ভাই এগুলা দিয়ে তার পথটা দিব না। ঠিক আছে, দিব কি যে ওই কাজ করছে কি, ওনার শিক্ষাগত যোগ্যতা, সে কী কী কাজ করে, সমাজে ইনফ্লুয়েন্স তার কতটুকু আছে, ওই এলাকাতে তাকে কতটুকু লাইক করে, যে সকলে লাইক করতে বলেই না যে লোক দৌড় দেয়, এটা না, মানে তার পিছনে 20 জন সন্ত্রাসী দাঁড়ায় গেছে এরকম না। লাইক মানে হচ্ছে গ্রামের মানুষগুলা তাকে সৎ চিনে কিনা, এই ছেলেটা ভালো, এই ছেলেটা জ্ঞান আছে, এই ছেলেটা মানুষের উপকার করে, কখনো রাস্তাঘাটে নম্রতা আছে, সে সবসময় নম্র জীবনযাপন করে সুন্দরভাবে, এবং মানুষে সে তাকে দিয়ে, মানে তাকে দিয়ে একটা নিরাপদ মনে হয় যে সে যদি একটা দায়িত্বশীলতায় বসে, তার সে সমাজে কোনো ক্ষতি করবে না, এটা একটা মানুষের মধ্যে। এইটাকে যদি উপর লেভেলের যে কমিটি আছে যারা কিনা দলকে, বিশেষ কমিটি যেমন আপনার স্থায়ী কমিটির সদস্য, তারা যদি যখন এটাকে ফলো আপ করব, তখন ফলো আপ করলে ওই অংশ তাকে সুযোগ করে দেন যে তুমি এখানে দাঁড়াও, আমি বলছি, তখন মান্যগণ্যতা থাকে যে ঠিক আছে তুমি থাকো, তুমি এখান থেকে দাঁড়াও, আমি সকলের অ্যারেঞ্জমেন্ট, জনগণ তোমাকে ভালোবাসে, আপনার অটোমেটিকলি তারা চলে আসে। তখন কারো কাছে ধর্ণা দিতে হয় না, এই জোর জবস্তি দখল করতে হয় না। নির্বাচন ধরে নেন, এই বছর নির্বাচন যদি সিরিয়াসলি একটা সুন্দর জায়গায় যায়, মানে নির্বাচনের ব্যাপারটা নিয়ে বলতেছি, নির্বাচনটা কেমন, ধরেন ফেব্রুয়ারি 12 তারিখে তো নির্বাচন ঘোষণা করা হয়েছে, আপনি যদি কন্ট্রিবিউশন অনুযায়ী যদি এই সরকার যারা এখন আছে তত্ত্বাবধায়ক হিসেবে বা মধ্য কি একটা সরকার, ইউনূস সরকার, এরা যদি নির্বাচনটা ফ্রি ফেয়ার, মানে বলতে কি ফ্রি মানে একদম খোলা, মানে ফ্রি মানে কোনো ধরনের ঝামেলা নাই, ধরেন কেন্দ্র যেতগুলো হইতেছে একটা মানে নির্বাচনের জন্য, এখানে পুলিশ প্রোটেকশন, এবং এবং সবচেয়ে মজার বিষয় হলো যে দলীয় রাজনীতির সাথে ওই যারা নির্বাচন করাবে, যে 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 রাষ্ট্রের যে যন্ত্র প্রশাসন, তারা যদি তাদের সাথে একাত্ম বা অর্থ খাইয়া বা তাদের সাপোর্ট না দেয়, মানে যে উনি ওনার ডিউটি করতেছে, জনগণ এসে তার মতো ভোট দিব, মানে যেটাকে বলে ফ্রি ফেয়ার বলে, হ্যাঁ, অ্যান্ড ফেয়ার বলতে হলো সে গেল উৎসব মুখর, মানে আমি যখন কেন্দ্রে যাব দেখবো কোনো দলের কোনো সন্ত্রাসী নাই, বা সে আমাকে চাপ দিবে না, সন্ত্রাসী বলতে সে আমাকে জোর দিচ্ছে না, এটাই সন্ত্রাসী, মানে ভোট সন্ত্রাসী, যে আমার এখানে ভোট দিতে হবে না ভাই, না দিলে কিন্তু ভাই আপনার লোক বুঝ আছে, ঠিক আছে, এরকম না। তাদের চেহারা যদি আমরা না দেখি প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে, এই সাধারণ মানুষটা যখন যাবে ভোট কেন্দ্রে, মানে ভোট দেওয়ার জন্য সে উদ্গ্রীব, প্রস্তুত যে আমি ভোট দিতে যাচ্ছি, ঠিক আছে, গুড। সে যখন বাসার থেকে তার বাচ্চা ফ্যামিলি, মা মা বাবা বৃদ্ধ তাদেরকে নিয়ে যাবে, উৎসব মুখর যেটা বলে যে আমরা ভোট দিব, মার্কা আছে 10টা, 20 জন দাঁড়ায়, 10টা জন দাঁড়াইছে, তখন ওইখানে এই যে দলের যে বলতেছেন যে আমরা বিএনপি ধানের শীষ, আমরা এককভাবে সব পাশ করে ফেলাম, এটা ভুল হইব। কারণ আপনাকে ওইখানে যোগ্য ক্যান্ডিডেট দিতে হইব। কেন যোগ্য বলতে, যে সমাজে সকলে যখন ভোট দিতে যাবে, তখন দেখেন এখানে একটা মজার বিষয়, অধিকাংশ মানুষ কিন্তু মতজুটি না, অধিকাংশ মানুষ কিন্তু সন্ত্রাসী গোলাগুলি করে না, বিভিন্ন রাস্তায় মারামারি, মানুষের মধ্যে অধিকাংশ হচ্ছে ভালো, পৃথিবীটা এই জন্যই টিকা। কারণ আমরা বলি কিছু মানুষ না, অধিকাংশ ভালো কেন, কারণ তারা দেখবেন এই সময় আপনার আশেপাশে ধরেন 100 পরিবার আছে, 100 পরিবারে দেখবেন 2 জন পরিবারের ছেলে পেলে হয়তো একটু সন্ত্রাসী গোলাগুলি বিভিন্ন মদ গাঁজা এগুলো নিয়ে আসে, আর বাকি ছেলে পেলে কিন্তু পড়াশোনা ভদ্রতার ছেলে পেলে নিয়ে আসে। তার মানে আপনার সকলে, মানে অধিকাংশ পরিবার চায়, শান্তি চায়, নীরবতা ভাঙতে চায়, মানে সে চায় না যে একজন, ধরেন সে ভয় পায় কোনটা, যে অসন্ত্রাসী তাকে মারবে, রাস্তায় অপমান করবে, তাকে গুলি করে দিয়ে তার সন্তানটা হারাবে, এরকম আর কি ধরে নেন। যখন এরকম হইব, তখন ওইখানে যখন নির্বাচনে যাবে, তখন ক্যান্ডিডেট সে দেখবে, মানে তখন মার্কা দেখবে না, বুঝতে পারছেন? কারণ কি, মার্কা কিছু লোক দেখবে, দলীয় লোকগুলাই দেখবে যারা দল করে, সাপোর্ট করে। তা দলের সাপোর্ট তো অল্প কিছু লোক ভোট দেয়। এখন যদি ফ্রি ফেয়ার 4:30 পর্যন্ত ভোট হয়, তাহলে ওই মানুষগুলা কী করবো, বাসা থেকে যাবে যে আমাদের ভোট কেন্দ্রে কোনো সমস্যা নাই, এবং পুলিশ এবং আমাদেরকে ইনফ্লুয়েন্স করবে না যে এখানে ভোট দাও বা এটা করো, এরকম কিছু না। বা নির্বাচনের আগেই তো আবাসে এই টেলিভিশন বুঝবে, টেলিভিশনে তো আগেই বোঝা যায় যে নির্বাচনে গেলে কি হবে কি হবে না, ঠিক আছে, ওইরকম গন্ডগোল মারামারি এগুলো নাই। যদি সরকার আহ্বান করে যে তোমরা আসো, তোমরা সকলে ভোট দিতে আসো, কারো কোনো ডিস্টার্ব মানে হওয়ার কোনো সুযোগ নাই, কেউ বলবে না যে এইখানে ভোট দাও, ঠিক আছে, এরকম পর্যায়ে তখন কি ঘটবে, তখন ঘটবে হলো ওই লোকগুলো ওইখানে যাবে, গিয়ে দেখবেন ওই 10 জন যে দাঁড়াইছে, কেউ ধানের শীষ, কেউ লাঙ্গল, কেউ ধরেন
এনসিপি, তারপরে কেউ আছে এই যে এই জামাত শিবির, হ্যাঁ এইখানে। তখন কি দেখা যায় এখানে যে লোকটাকে সৎ এবং তার হাত থেকে সমাজ নিরাপদ, মানে এই ধরনের যখন চিন্তা করবে এবং লোকটাকে তার পছন্দ হয়েছে, ২-৪ বার তো ক্যান্ডিডেট কথা বলবে এই সমাজে আইসা তাদের সাথে, তখন ওই লোকটাকে সে ভোট দিয়ে দিব। এখন সে কী মানে সুযোগ পেলে সে তার ভোট দিয়ে দিব। তখন এইটা কি হলো, তখন এই যে ভোটটা গেল, তখন দেখবেন এই সমাজটা চেঞ্জ, মানে মানে হঠাৎ করে দেখবেন ওই মানুষগুলাই ভোট দেওয়ার পরে তার সরকার গঠন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি বিএনপি যদি হাইরা যান এই কারণে, বিএনপি তো একটা সময় হারিয়ে যেতে পারে এই কারণে, যদি সে ওই ধরনের ক্যান্ডিডেটকে দাঁড় করে রাখে। তাহলে ক্যান্ডিডেটের এখন তাহলে কি করব, তাহলে এই যে সমস্যাগুলা আবার ওই দিকের থেকে এইদিকে চলে আসবো। তো আমার কথা হচ্ছে যে আপনার সময় আছে, আপনি যখন ক্যান্ডিডেট দিবেন, তো এখানে আপনার বিএনপি থেকে ৩-৪জনকে দাঁড় করায় দেখেন কোন লোকটা ভালো, ঠিক আছে, যার কোনো মানে তাকে চায় কিনা সমাজে, তার যোগ্যতায় মানে সে মানবিক কিনা, সে মানুষের সাথে মিশছে কিনা, ওই দলীয় ২০ জন নিয়ে সারাদিন খালি ঘুরছে আর ভোট চাইছে, এটা হইলে চলবো না, ঠিক আছে। এক জায়গায় সে গেছে, তার দলীয় এক জায়গায়, ওইরা তোমরা আসা দরকার না। আমার সাধারণ মানুষগুলো আছে, তারা, আমি একাই যাব, তারা আমাকে, আমি রাস্তায় গেলে তারা আমার সাথে আসবে, আমি তাদেরকে ডেকে আনতে হবে না তোমার দিয়ে, আমি ভয় দেখান তো। সে যখন যাবে বাড়ির থেকে মানুষ বেরিয়ে আসবে, কেমন আছেন আপনি, হ্যাঁ আপনি দাঁড়াইছেন, আমি আপনার জন্য আসি। এই যে ব্যাপারগুলো যদি হয়ে যায়, তাহলে বিএনপি একটা সুন্দর ফলাফল করতে পারবে। আর যদি নির্বাচনটা ওই রাস্তায় আসে, হ্যাঁ, আবার দখলদারিত্ব, সেটা সেটা পুরো ভিন্নতা। এটা হচ্ছে যার যার পলিসি, যার যার ক্ষমতা, পেশি শক্তি, সেটা দিয়ে হলো সে নির্বাচিত হয়। তো এখন আমরা যদি এই ধরনের পজিশনটা দেখতে চাই, দেখতে পাই, তখন দেখা গেছে আসলেই মানবিক দিকগুলো, মানে আপনাদের সকলের ধর্ম, মানে সকল রাজনীতিকদের মাথায় নেওয়া উচিত যে অধিকাংশ মানুষ ভালো, আর কিছু লোক পেশি শক্তি দেয়, বিভিন্ন ঝামেলা করে, তাই তাদেরকে ভয়ে যায় তাদের পিছনে, নাইলে তাদেরকে ডিনাই করে। এই তো দুইটা জিনিস ঘটে। তো আমাদের উচিত সকল মানুষের প্রতি এই চিন্তাগুলাকে উদ্গ্রীব করা, চিন্তায় নিয়ে আসা। রাজনীতির বিভিন্ন অংশ আছে, খেলার শেষ নেই তো, না? কিন্তু এটা ভুল কথা। যেমন রাজনীতিতে শেষ বলতে নেই, এটা ভুল। আপনার শেষ বলতে আছে, আপনি ওইদিকে যাওয়ার দরকার নাই। রাজনীতিতে ভালো বলতে যে জিনিসগুলো, এগুলো নিয়ে আসতে হবে। আমরা রাজনীতি, আপনার রাজনীতি করেন, নেতা নির্বাচন করতে হলে কী কী পদ্ধতি লাগে, সহজ জিনিস একবারে বের করে দেন। একটা আমার লাগে কি নেতার এগুলো ভুলে গেছে, কারণ ভুলে যাওয়ার কারণ কি, সে তো মন্ত্রী হইতে চায়, হইতে চায়। এখন সে ওইখানে তার আরেকজনের কোনায় মেরা, আরেকজনরে এই অস্ত্রের ভয় দেখায় সে নিজের অবস্থান দাঁড় করায় রাখছে। এটা তো রাজনীতির মূল অংশ না। রাজনীতি করতে যাওয়া মানে জনগণের জন্য করতে যাওয়া। হ্যাঁ, রাজনীতিক নেতা হওয়া মানে ১০ জন মানুষের উপকার করে সে নেতা। আর এখন ১০ জন মানুষের পকেট কেটে সে নেতা, যেটার জন্য বিগত সরকাররা আজকে কোন পর্যায়ে আছে এটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। যে তাদের পেশি শক্তির কাছে ভয়ে একটা সময় ছিল, তার পরবর্তীতে আর পারে নাই। তো আমরা ওইটা চাই না। আমরা চাচ্ছি কি, এই রাজনীতিবিদ সমাজে থাকবে, আপনিও থাকবেন, প্রত্যেকটা ব্যক্তি একই সাথে বসবো, একই চার দোকানে। আচ্ছা আপনি বলেন তো, আপনার এলাকায় যে একটা এমপি হয়েছে, তার বাড়িঘর আছে না? সে কেন শহরে বসে থাকে? কথার কথা, সে তো তার গ্রামেই থাকবো। সে মাঝে মাঝে কাজের জন্য শহরে আসবে, তাই না? তার টাকা পয়সা, তাকে একটা মানে কি দিছে, এই একটা নেম নেম প্লেট দিছে, যে ফ্ল্যাটটা দিছে নেম ভবনে, এখন ওইখানে সে থাকতেছে। ওইখানে থেকে হঠাৎ মাঝে মাঝে গ্রামে যায়, যখন কিনা প্রয়োজন হয় একটা চেয়ারম্যান বানাই দিব, অমুকরে কিছু টাকার ব্যবস্থা। এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা মানুষ অরিজিনালি পছন্দ করে নাই। কারণ সে নির্বাচিত জনগণ একদিন গিয়ে তারা ভোট দিয়েছে ৫ বছরের জন্য, সে ৫ বছরই গ্রামে থাকুক। সে কিছু প্রয়োজনে বাড়িতে যায়, এই ঢাকা আসবে, তার কাজ, হ্যাঁ সে সংসদ চলতেছে যাবে, সাথে সাথে চলে আসবে। কারণ কি, বাংলাদেশটা অনেক বড় না, তার প্রোটোকল আছে। সে আইসে কি করব, প্রতিদিন বাজারে যাবে, তার গ্রামে বিভিন্ন বাজারে যাবে, সকলের সমস্যা জিজ্ঞেস করব। সে যদি মনে করে না আমার কাজেই না, আমি বছরে একদিন যাবো না, ৬ মাসে আমার নির্বাচন হওয়ার সময় যাবো না, তখনই তো ভাই আপনার অবস্থা খারাপ। এখন ওইটা ছিল কিছু সময়, ওই যে দল থেকে মনোনীত, সমস্যাটা তো এই জায়গায়। আপনি বিশ্বাস করেন, আপনার এখানে কি কি ভুল হইতেছে, এখানে ভুল হইতেছে, ধরেন একটা দলের যে প্রধান থাকে, সে যেই পদ্ধতিতে ওই লোকগুলারে নমিনেশন দেয়, যারা বসে নীতি নির্ধারক, এই পদ্ধতিটাই একটা দলের জন্য ভুল। গণতন্ত্রের পর্যায়ে এটা হয় না। কারণ কি জানেন, কারণ সে কি সার্ভে করলো যে ওইখান থেকে ওই ব্যক্তিরই দিতে হবে। কারণ কি, কারণ ওনার অনেক টাকা আছে, উনি নির্বাচন করতে পারে। আচ্ছা প্রথমে যদি টাকা একটা লোকের এত থাকে একটা নমিনেশন নিতে, তখনই তো বুঝবেন সে কি কি পেশি শক্তি করবো।
আচ্ছা, এটা দরকার নেই। এখন উনার ব্যাপারে আপনার সমাজে প্রতিদিন বাজারে যান, বাজারে যেয়ে আপনি খবর নেন। উনার তো উনার ইউনিয়ন বা উনার ১০ টা ইউনিয়ন আছে, ১০ টা ইউনিয়নের বড়, বড় জায়গায় আপনি খবর নিয়ে দেখেন। উনি প্রতি সময় ওই সমাজের মানুষগুলার কয়জনের উপকার করছে? কয়জনের পাশে এই দল না শুধু দল-বিল নির্বিশেষে সকলেই তো ভোট দিতে আসে। সকলের সাথে কি আচরণ, তার গ্রামবাসীর সাথে, তার শহরের সাথে, তাকে পায় কতটুক। এখন তার নেতা যে কয়জনরে বানাইছে তারা তার সাথে যোগাযোগ করে। সে আসে, তার গাড়িতে নিয়া যায়, তার সাথে গল্প করে, তাকে একটা রাস্তা দেখায়, এখান থেকে এই টাকা পাওয়া যায়, ওই জমির থেকে এই স্ট্যান্ড থেকে এত উঠে ওগুলা নেন, এই করি, সেই করি। জনগণ নাইলে ভয় পাবে না। হ্যাঁ, আপনি ২ টা পাঠান। এই যে ব্যাপারগুলা ঘটছে এইটাই মানুষ এখন বিরক্ত। এটা চায় না। বিশ্বাস করুন সবাই চায় না। হ্যাঁ, আমরা এখান থেকে সকলে বের হয়ে যাই। ভালো মানুষটিকে আপনারা নির্বাচিত করেন। ভালো মানুষের জীবন গড়ুক। প্রত্যেকটা মানুষ আপনাদের ভিতরে খারাপ মানুষ যে আছে এটা না ভুল। অধিকাংশই ভালো আছে। তো চিন্তা শক্তিটাকে কার্যক্রমটা চেঞ্জ করতে হয় আরকি এই। যে আমি ভাই এইভাবে নির্বাচিত হইছি জনগণের কাছে গেছি এইভাবে না। আমি নেক্সট এইভাবে চেঞ্জ করব। আমি এখন হয়তো নির্বাচন সামনে আসছে এই মুহূর্তে কিন্তু নির্বাচনে পাস করার পর আমি এরকম থাকবো। আর আমার মানুষের উপকার, মানুষের বিয়ে-শাদির সমস্যা কারো আপনি দেখেন একটা এমপি যদি এত টাকা এই যে আওয়ামী লীগের সময় এত টাকার মালিক একটা এমপির এই যে অনলাইনে আমরা পাইলাম। সে এত টাকা দিয়ে কী করব? এই টাকাটা তো দরকার নেই তার বাড়ি-ঘর এত কিছু। তার একটা ঘুমের জায়গা সবকিছু হইছে। সে যে টাকাটাই পাইছে উনার ইনকাম হইতে পারে। সে বিভিন্নরা বলবো আমার ইনকাম। সে কোন রাস্তায় ইনকাম করছে সেটা দেখেন। কারণ এমপিরা তার ব্যক্তি জীবনে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম কিছু খুব কমই আছে। তারা বড় টাকা পাইবে এরকমও না। কারণ সে দেখা গেছে ওই রাজনীতিবিদ ওইটা সেটা এগুলা দিয়ে সে হইছে ব্যারিস্টার-ম্যারিস্টার হইছে। আচ্ছা যাক টাকা কামাইছে ওই টাকা দিয়ে তার গ্রামে মানুষগুলা ঢাকা কষ্ট করে আপনি দেখেন প্রত্যেকটা যদি ৩০০ আসন হিসাব করেন, ওই হিসাব করলে এই রাজধানী ছাড়া তাদের কোনো পথ নাই। কারণ দেখেন এই গরিব মানুষগুলার জন্য যদি তারা গ্রামে নিজের টাকা দিয়েই বড় হাসপাতাল তৈরি করতো। খালি চিকিৎসা ক্ষেত্রে মানুষ তো চিকিৎসা অসুস্থ হয়। খাদ্য নিলে সবসময় দিতে পারে না সে চায় ট্রেনটা যেমনি চলো। চিকিৎসা ক্ষেত্রে দেখেন একটা দরিদ্র লোক একটা সমস্যা হয়ে যায় ঢাকা আসতে হয়। তার কত টাকা নষ্ট হয়। ঢাকার ডাক্তাররা কি করে? আপনি চিন্তা করছেন? যদি আজকে তারা ওই টাকা দিয়ে একটা করে যে প্রত্যেকটা মন্ত্রী কইতে যাক বাদ দেন আমরা এত কিছু কামাইছি এত কিছু ধরেন আমার গ্রামে আমি একটা করে সরকারি হাসপাতাল মানে এমনি তার নামে একটা হাসপাতাল করব যে হাসপাতালে মানুষজন আসবে সুবিধা নিবে আমি নামে মাত্র জনগণ যাতে অল্প কিছু যাতে তাদের বেতন-টেতন চলে এরকম একটা টাকা নেওয়ার ব্যবস্থা দেখতেন প্রত্যেকটা মানুষ প্রাণ খুলে দোয়া করতো ওই এমপির জন্য ওই ইয়ের জন্য পাগল হয়ে যেত জনগণের আইসা যে এই লোকটা এই কাজটুকু শুধু করছে তা আমাদের সমাজে করতেছে না তার দেখবেন তারা কারণ ওই যে মেন সমস্যা তো গোড়া যারা কিনা প্রধান উপর থেকে যারা নমিনেশন বাতায় বা যাদেরকে তারা আমরা যেটা এই যে টেলিভিশন খুলে দেখছি বাণিজ্য কি বাণিজ্য এই যে নমিনেশন বাণিজ্য এই সে সকলেই মানে আওয়ামী লীগ লক্ষ টাকা দেয় নাকি এই নমিনেশন কিনতে হয় তাহলে সেই লোক আবার তাই সে বিজনেস করে এই যে ব্যাপারগুলো হয়েছে এগুলো তো আসলে জনগণের সাথে একটা বিট্টে করা হয়েছে ভাই জনগণের ভোট একদিনের জন্য নিতেছেন ৫টা বছর তাকে ঠকাইছেন কষ্টে রাখছেন তারে ভালোবাসেন নাই তার উপকারটা আপনি দেখতে যান নাই তো আমরা এটা চাই না আমাদের সকলকে ফিরে আসতে হবে সুন্দর পথে নির্বাচন হোক সুন্দর আর নির্বাচন ছাড়া সমাজ সুন্দর হয় না যে কোনো মানুষ আসুক আপনার দল থেকে আমরা নতুন মুখগুলা দেখতে চাই যে নতুন মুখগুলা মানুষের জন্য করে যারা কিনা যে মানুষগুলা পুরান থাকুক যে মানুষগুলা আসলে মানুষের ক্ষতি করছে ৪ বার পাস করে ৫ বার পাস করে যারা কখনোই মানুষকে তাকে লাইক করতে চায় না আপনি প্রয়োজনে ভোট নেন গণভোট নিজের দলে কোনো ভোট নেন না মানুষের লাইক কমেন্টগুলো দেখেন না যে সে কোনো বক্তব্য তার পিছনে কী লিখতেছে তাইলে বুঝবেন যে আসলে তারা চলে না এই যে ব্যাপারগুলো নিয়ে যদি আপনি রাষ্ট্রপ্রধানে রাষ্ট্রকে গঠন করতে মেরামত করতে চান দলকে নিয়ে একটা সুন্দর পজিশন ভোট চাওয়ার জন্য সকলের কাছে আসতে চান আপনাকে চেঞ্জ করেন অল্প সময় হয়ে যাবে সব কিছু ভালো থাকবে সকলের জন্য দোয়া রইল আমি কারো বিদ্বেষী না আমি আসলে কাউকে উদ্দেশ্য করে না আমি হয়তো সমাজ ব্যবস্থাপনাকে নিয়ে সুন্দর হোক এটার জন্য কথা বলি আর আমরা সকলেই ভালো হওয়ার চেষ্টা করি আমি নিজেও ভালো হওয়ার চেষ্টা করব কারণ আমরা সকলেই যাতে নিজের অবস্থান থেকে একটু উপকার করতে পারি ঠিক আছে তো ভালো থাকবেন আরেকদিন অন্য বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম